রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। ঘটনাটা আমার সাথে ঘটেছিল আজ থেকে 17 বছর আগে, 2004 সালে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। চাকরির সুবাদে ঘটনাটি স্টুডিওতে গিয়ে বলা সম্ভব হচ্ছে না। আশা করছি আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। 2004 সালের জানুয়ারি মাস, প্রচুর শীত আর কনকনে ঠান্ডা। ছোটবেলা থেকেই একটু চঞ্চল আর বাউন্ডলে ছিলাম। আব্বু আম্মু সাধারণত বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেয়া একদমই পছন্দ করতো না। ঘটনার দিন বিকেলবেলা যখন আমি বাসা থেকে বের হই, তখন আম্মুকে বললাম প্রাইভেট শেষে এক বন্ধুর বোনের বিয়ে, আমাকে সেই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে, তাই আমার বাসায় আসতে রাত হবে। আসলে বিয়ে টিয়ে কিছু নয়, আমার বন্ধুরা মিলে সবাই প্ল্যান করেছিলাম প্রাইভেট শেষ করে সেই দিন রাত 9টা থেকে 12টা পর্যন্ত লালমনিরহাট উত্তরা সিনেমা হলে সিনেমা দেখব। যেই কথা সেই কাজ, সবাই মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম। সিনেমা দেখা শেষ করে সবাই যখন বের হলাম, তখন বেশ হালকা কিছু নাস্তা করে এবার যে যার মতো বাসায় যাব। রাত তখন প্রায় 1টা বাজে। সবাই যে যার মতো করে বাসায় চলে গেল। ফেরার পথে আমি কোনো রিক্সা, ভ্যান কিছু পাইনি, তাই হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো, আমার বাসায় যেতে বান ভাসামোড় রেল ক্রসিং পার হয়ে আরও 20 মিনিট হাঁটতে হয়। শীতের রাত, কনকনে ঠান্ডায় আমি হাঁটছি বাসার উদ্দেশ্যে। আমার পকেটে টর্চ লাইট সিস্টেম একটা গ্যাস লাইটার ছিল, যেটা দিয়ে হালকা আলো চলত। ভাবলাম মেইন রাস্তা দিয়ে বাসায় যেতে অনেক সময় লাগবে, রাতও অনেক হয়েছে। অন্যান্য ভয়ের চেয়ে আব্বু আম্মুর বকা খাওয়ার ভয়টা বেশি কাজ করছিল সে সময়। আমি সেই ছোট্ট টর্চ লাইটটা মাঝে মধ্যে যেখানে অন্ধকার বেশি সেখানে মারছি আর হাঁটছি। আশেপাশে কোথাও কেউ নেই। হাঁটতে হাঁটতে যখন আমি রেল ক্রসিংয়ের প্রায় কাছাকাছি, বর্তমানে সেখানে মশলা গবেষণা উপকেন্দ্র অফিস, তখন আমি খেয়াল করলাম আমার পেছন থেকে বিড়ালের আওয়াজ। অতঃপর একটা কালো রঙের বিড়াল আমার পায়ের কাছে এসে হোঁচট খাচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে, আবার পায়ের কাছে আসছে। আমি খুবই বিরক্ত হয়ে একটা লাথি দেই বিড়ালটাকে। বিড়ালটা একটা জোরে আওয়াজ করে চলে যায়। এরপর যখন আমি রেল লাইনের কাছে চলে আসি, তখন খেয়াল করলাম কিছু দূর সামনে থেকে একটা গোঙানির আওয়াজ আসছে। অনেকটা ব্যথায় কাতরালে মানুষ যেমনটা গোঙায়, ঠিক তেমন আওয়াজটা। আমি হাঁটা বন্ধ করে থেমে গেলাম। এতক্ষণ মাথায় কাজ করছিল না আমি কখন বাসায় ঢুকবো সেই টেনশনটা, কিন্তু রেল লাইন থেকে গোঙানির আওয়াজটা শোনার পর যখন আমি ওইখানে থামলাম, তখন কেন জানি একটা ভয় কাজ করতে লাগলো। সাথে সাথে মনে পড়তে লাগলো আম্মুর কাছ থেকে শোনা অনেক আগে একজন ট্রেনে কাটা পড়েছিল। কথাটা মনে পড়তেই ভয় লাগতে শুরু করলো। আওয়াজটা তখনও অনবরত হচ্ছিল। আমি ছোট্ট টর্চ লাইটার রেল লাইনে মারতেই দেখলাম রেল লাইনের মাঝ বরাবর মাথাবিহীন একটা নিথর দেহ পড়ে আছে, আর গোঙানির আওয়াজটা ওখান থেকেই আসছে। এটা দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে 30-40 গজ সামনে গিয়ে একটা কাঁটা রক্তাক্ত মাথা, দু চোখ বড় বড় করে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। আমি আরও ভয় পাই। প্রচণ্ড ঠান্ডার মাঝেও আমার কপাল বেয়ে ঘাম ছড়ছে। আমি দোয়াদুত পড়ার চেষ্টা করছি, অথচ ভয়ে কোনো কিছুই ঠিকভাবে করতে পারছি না। এবার একটু জোরে একটা দৌড় দিয়ে রেল লাইন পার হয়ে আমার বাসায় যাওয়ার কাঁচামাটির রাস্তাটিতে চলে আসলাম। সামনে গফুর গাড়িয়াল মামার বিশাল এক সুপারি বাগান। এবার আমাকে ওই সুপারির বাগানের মাঝ দিয়ে চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটতে হবে। সামনে গেলেই বাসা। কোথাও কেউ নেই, একদম শুনশান নীরবতা। আমি বাগানের ভেতর দিয়ে ওই চিকন রাস্তা ধরে আবার হাঁটা শুরু করলাম। ছোট্ট লাইটারটা একটু পুরনো হওয়ায় ব্যাটারির চার্জটাও কমে গেছে। আমি আপছালো ভয়ে ভয়ে হাঁটছি। একটু সামনে যেতেই আমি দেখলাম সাদা কাপড়ে মোড়া একটা লাশ পড়ে আছে সামনে। আমি আবারও থেমে গেলাম আর ভাবলাম আজ হয়তো আমার আর বাসায় ফেরা হবে না, আজই হয়তো আমার জীবনের শেষ দিন। এরপর আমি দেখলাম সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটা উঠে দাঁড়ালো, আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, খুব জোরে একটা আত্মচিৎকার দিলাম। আমার চিৎকার হয়তো বাগানের পাশে থাকা গফুর গাড়িয়াল মামার ছোট ছেলে শুনেছিল। সে বাসা থেকে বের হয়ে বাগানে একটা টর্চ লাইট আর একটা লাঠি নিয়ে এসে দেখে আমি থরথর করে কাঁপছি। উনি আমাকে এত রাতে বাগানে দেখে বলল, "কি রে সাগর, তুই এত রাতে এখানে কি করছিস? কেন, কি হয়েছে তোর?" আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি শুধু থরথর করে কাঁপছি, আমার কপাল বেয়ে প্রচণ্ড ঘাম ঝরছে। উনি বুঝতে পেরেছিলেন আমি খুব ভয় পেয়েছি। তারপর উনি আমাকে আমার বাসায় নিয়ে যায়। এরপর আমার আব্বুকে ডাক দিতেই আব্বু আম্মু দুজনেই ঘর থেকে বেরিয়ে আসে। এরপর আমাকে দেখে বলে, "কিরে, তোর বন্ধুর বাসা থেকে ফিরতে এত দেরি হলো কেন?" আমি
আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারছিলাম না। দেখে গফুর চাচার ছেলে আব্বুকে বলল, ও হয়তো খুব ভয় পেয়েছে, আমাকে যেন আর কোনো কিছু জিজ্ঞেস না করা হয়। তারপর গফুর চাচার ছেলে বাসায় চলে যায়। অতঃপর আমি হাত মুখ ধুয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। ঘড়ির কাঁটার দিকে খেয়াল করে দেখলাম প্রায় 3টা বেজে গিয়েছে। যখন আমি রুমের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম, ভাবলাম কোলবালিশটা জড়িয়ে ধরে লেপ গায়ে মাথায় দিয়ে ঘুমাবো। কিন্তু এরপর যেটা আমার সাথে ঘটলো সেটা ছিল ভয়ানক। আমি অনুভব করলাম কোলবালিশের নরম তুলোর আদলে মানুষের শরীর জড়িয়ে ধরেছি। তৎক্ষণাৎ বিছানার পাশে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে দেখলাম সুপারি বাগানে পড়ে থাকা সাদা কাপড়ে মোড়ানো সেই লাশ আমার পাশে শুয়ে আছে। এবার আর আমি নিজেকে সামলাতে পারলাম না। খুব জোরে জোরে আব্বুকে ডাকতে লাগলাম। আব্বু আম্মু দুজনেই আমার চিৎকার শুনে দৌড়ে এসে আমার রুমে ঢুকে বলল, কি হয়েছে? আমি ততক্ষণে বিছানা থেকে নেমে আব্বুকে বিছানার দিকে ইশারা করে বললাম, আমার বিছানায় এই লাশ কিভাবে আসলো? আব্বু বলল, কই, বিছানাতে কোনো লাশ নেই। এবার আব্বু আমাকে বুকে জড়িয়ে নিয়ে তার রুমে নিয়ে গেল। আমি আব্বু আম্মুর মাঝখানে শুয়ে ভয়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্না দেখে আম্মুও কাঁদতে শুরু করলো। এরপর আব্বু 1 গ্লাস পানি আর দোয়া দুরুদ পড়ে ফুঁ দিয়ে আমাকে সেই পানি পান করতে বলল। আমি সেই পানি খেয়ে তাদের মাঝে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম আম্মু আমার মাথার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। আম্মু আমাকে জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছিল আমার সাথে। অতঃপর আমি গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললাম। আম্মু বলল, এরপর থেকে কখনো যেন বেশি রাত করে বাইরে না যাই। তারপর দুপুরবেলা খোঁজ নিয়ে দেখলাম সেই রেল ক্রসিংয়ের আশেপাশে লাশ তো দূরের কথা, কোনো দুর্ঘটনাই ঘটেনি। আর সেই সুপারি বাগানেও কোনো লাশ ছিল না। কিন্তু আমার সাথে গত রাতে যেসব ঘটনা ঘটে গেল সেগুলো আসলে কি ছিল, আর কেনই বা এসব আমার সাথে ঘটলো? আসলে ভয় কি জিনিস সেদিন আমি বুঝেছিলাম। এরপর আমার সাথে এরকম ঘটনা আর ঘটেনি। ঘটনাটি ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনাবেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমি শুনে আরও কিছু ঘটনা সংগ্রহ করেছি, সেগুলো না হয় আরেকদিন পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি মারিয়া নামে একটি মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আর এই ঘটনাটি নির্দিষ্ট একটি জেলায় ঘটেনি, বিভিন্ন জেলা জড়িয়ে আছে এটার সাথে। মানে হচ্ছে যার সাথে ঘটনাটি ঘটেছে সে যেখানে যায় ওই অশরীরী ভয়ানক জিনটাও সেখানে তার পিছু নেয়। তো ঘটনার বিভিন্ন ধাপ রয়েছে, ধাপে ধাপে আমরা এই ঘটনাটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ঘটনাটি শুরু হয় 2003 কি 4 সালের দিকে। ঘটনাটির শুরু হয় নোয়াখালীর কোনো একটি জায়গা থেকে। মারিয়া তখন মাত্র স্কুলে ভর্তি হয়েছে। সে একদিন রাতে তার ভাই বোনদের সাথে তার বাড়িতে লুকোচুরি খেলছিল। সে লুকোচুরি খেলার সময় বাড়ির সামনে একটু জঙ্গলের মতো আছে এবং তার পাশে রয়েছে একটি পেয়ারা গাছ। সেখানে লুকিয়ে পড়ে। পেয়ারা গাছের পাশে ছিল একটি নারকেল গাছ। তো মারিয়া চাঁদের আলোতে সে খেয়াল করে নারকেল গাছের নিচে সাদা জামা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে মারিয়াকে দেখছে। এই লোকটাকে কিন্তু মারিয়া চেনে না। শুরুতে সে মনে করেছিল যে যাদের সাথে লুকোচুরি খেলছে সাথে তো আরো অনেকেই লুকিয়েছে, ওদের মধ্যে কেউ কিনা। কিন্তু ওদের মধ্যে তো কেউ এরকম জামা কাপড় পরা ছিল না, আর চাঁদের আলোতে যাকে দেখছে তাকেও সে চেনে না। তাহলে হঠাৎ করে সাদা কাপড় পরা এই জিনিসটি কোত্থেকে এলো, আর এটি মারিয়ার দিকে তাকিয়ে আছে কেন? মারিয়া যখন এটি দেখে, সে তো ছোট মানুষ, তখন জোরে একটা চিৎকার দেয়। তার চিৎকার শুনে তার দাদি এসে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং গ্রামে প্রচলিত রীতি অনুযায়ী ভয় পেলে সাধারণত দেখা যাচ্ছে যে গরম পানি খাওয়ায়, তো তাকেও সেটাই করে। পরদিন তাকে হুজুর দেখানো হয়। হুজুর তাকে তেল পরা, পানি পরা এগুলো দেয়। মূলত এই দিন থেকেই সেই ভয়ঙ্কর অশরীরী মারিয়ার পিছু নেয়। মারিয়া মাঝে মাঝে একটা শব্দ শুনতে পায়, সেটি হলো মনে হচ্ছে কে যেন পা টেনে টেনে তার পেছনে হাঁটছে।
বা তার আশেপাশে কেউ আছে, কিন্তু সে যদি তাকায় কাউকে কিন্তু দেখে না, কিন্তু তার উপস্থিতি টের পায়। তো এভাবেই চলতে থাকে, কোনো কবিরাজ হুজুর দেখিয়ে কোনো লাভ হয় না। মারিয়া যখন একটু বড় হয় তখন তারা চিটাগাংয়ের কোনো একটি জায়গায় বাসা ভাড়া করে থাকতো। তখন আনুমানিক 2010 কি 11 সাল। তখন মারিয়া যে ঘরে থাকতো সেই ঘরের জানালাটা প্রায়ই নিজে থেকে খুলে যেত। রাতে বন্ধ করে ঘুমিয়েছে, কিন্তু সকালে উঠে দেখে জানালা খোলা। এমনই এক মাঝ রাতে হঠাৎ জানালা খোলার শব্দে মারিয়ার ঘুম ভেঙে যায় এবং মারিয়া জানালার দিকে তাকিয়ে দেখে লাল আগুনের মতো দুটো চোখ এবং লম্বা একটা মানুষের মতো কিছু একটা জানালার বাইরে দাঁড়িয়ে আছে এবং জানালার বাইরে থেকে হাত ভেতরে ঢুকিয়ে দিয়েছে। লোমশ একটি হাত ওই জানালার শিক দিয়ে হাত ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা দেখে মারিয়া চিৎকার করে, তার বাবা মায়ের রুমে চলে যায় এবং পরে তার বাবা মা যখন তার রুমে আসে, এসে দেখে কিছুই নেই এবং স্বাভাবিকভাবে তারা কিছু দেখবে না, এরকম একটু সাধারণত আমরা দেখি যে লোক চলে আসলে এই জিনিসগুলো আর থাকে না। তো যাই হোক, আরেকদিন মারিয়ার ছোট ভাই রাতের বেলা ঘরের মধ্যে যে ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুমে গিয়েছে এবং ওয়াশরুমে সে যখন গিয়েছে তখন ওয়াশরুমের উপর দিকে বেশ ফাঁকা ছিল, যে ভেন্টিলেটর ছিল ওই ভেন্টিলেটরটা আবার একটু ফাঁকা ফাঁকা ছিল। তো যার ফলে মোটামুটি এত ছোট ছোট ফুটো না ওই ভেন্টিলেটরে, মোটামুটি ফাঁকা ফাঁকা ছিল আর কি। তো সে দেখে ওই ফাঁকা দিয়ে কেউ তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ দুটো আগুনের গোলার মতো। এটা দেখে সে ভয়ানক শব্দ করে চিৎকার দেয় এবং সে এতটা ভয় পায় যে ভয়ে সে ওই ওয়াশরুমের দরজাও খুলতে পারছিল না। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ওয়াশরুমের বাইরে চলে আসে এবং দরজা ভেঙে ওয়াশরুম থেকে তাকে উদ্ধার করা হয়। মারিয়া কিন্তু তখনও তার আশেপাশে কারো উপস্থিতি টের পায়, কিন্তু তাকালে আবার কাউকে দেখে না। এরপরে আমরা উল্লেখযোগ্য ঘটনা যদি পাই সেটা আমরা পাবো হচ্ছে ঢাকাতে। পরবর্তীতে মারিয়ার পরিবার ঢাকায় চলে আসে, ঢাকায় এসে একটি বাসায় ওঠে। তখন 2013 কি 14 সাল। সে ঘরে একা থাকলে প্রায়ই দেখে একটা কালো বিড়াল দৌড় দিয়ে ঘরের এপাশ থেকে ওপাশে চলে যায়। চট্টগ্রামে যখন থাকতো তখন ওই ভয়ানক চেহারা বিশিষ্ট একটি অবয়বকে দেখতো, কিন্তু ঢাকাতে যখন আসে তখন ওইটাকে আর দেখে না, দেখে একটি কালো বিড়াল। একদিন মারিয়া জানালার পাশে পড়ছিল, পড়তে পড়তে হঠাৎ সে চেয়ারেই ঘুমিয়ে যায় এবং জানালার পাশে দেয়ালে কেউ একজন হাঁটছে এমন শব্দে তার ঘুম ভেঙে যায়। মারিয়া যখনই চেয়ারে পড়তে বসে তখন বিশেষ করে রাত যদি একটু বেশি হয়ে যেত, ওই পড়তে বসে পড়ার টেবিলে তার ঘুম পেত এবং সে আধো ঘুম আধো জাগ্রত অবস্থার মধ্যে সে ফিল করত কেউ তার বইগুলো নাড়াচাড়া করছে, খাতাপত্রগুলো নাড়াচাড়া করছে, বইয়ের পাতাগুলো কেউ উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। এরপর তার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে গেলে সে দেখতো যে না, সব তো স্বাভাবিক আছে, বইয়ের জায়গায় আছে, সবকিছুতে স্বাভাবিক। তো একদিন বাসায় সে একা ছিল, তো সে তার রুম থেকে ওই ড্রয়িং রুমে যায় আর কি। তো ড্রয়িং রুমে যখনই গিয়েছে তখন দেখে গরুর সাইজ, গরু বা মহিষের সাইজের একটা বিশাল কালো বিড়াল ঘরের মধ্যে বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। এত বড় বিড়াল এটি কি কখনো হয় প্রিয় লিসেনার? স্বাভাবিকভাবে তো আমরা এটা চিন্তা করতে পারি না, হয়তোবা পৃথিবীর কোনো অংশে থাকলেও থাকতে পারে, কিন্তু এটি কি আসলে হওয়া সম্ভব? আপাতত দৃষ্টিতে কি মনে হয়? তো মারিয়া ঘরের ড্রয়িং রুমে এই বিশাল একটি কালো বিড়াল দেখতে পায় এবং যখনই মারিয়ার সাথে তার চোখাচোখি হয় বিড়ালটি এক লাফে জানালা দিয়ে বের হয়ে যায়। কিন্তু এটা একটা অসম্ভব বিষয়, এত বড় সাইজের বিড়াল জানালার শিক দিয়ে কি বের হতে পারে? কিন্তু বের হয়ে যায়। যেহেতু বাড়িতে ওই সময় কেউ ছিল না, সে তাড়াতাড়ি তার রুমে ঢুকে পড়ে এবং কোরআন শরীফ পড়তে
পড়া শুরু করে। তবে ওই রাতে আর তেমন কিছু হয়নি। এসব বিষয়ের জন্য তার পরিবার কিন্তু অনেক হুজুর দেখিয়েছে, কিন্তু সব হুজুরই বলে ছোটবেলা থেকেই তাকে একটা জিন ফলো করছে, এই কারণে ওই জিনটি তাকে ভয় দেখাচ্ছে, আর এই জিনটি সহজে যাবে না এবং তাকে তাড়ানো সম্ভব নয়, কারণ সে অনেক শক্তিশালী। তো একদিন রাতের বেলায় মারিয়া বেলকনিতে দাঁড়িয়ে কাপড় নাড়ছিল। হঠাৎ করে মনে হলো কেউ তাকে ধাক্কা মারে। যেহেতু নিচতলার বাসা ছিল, তো ভাগ্য ভালো যে নিচতলা, দোতলা তিনতলা হলে তো অবস্থা আরো খারাপ হয়ে যেত। ওই ধাক্কায় সে বেলকনি থেকে নিচে মাটিতে পড়ে যায়। বেশ ব্যথা পায়, তবে তেমন আহত হয়নি। এই গেল একটা বিষয়। আবার একদিন রাতের বেলায় চেয়ারে বসে সে পড়ছিল। পড়তে পড়তে তার যখন চোখে ঘুম ঘুম ভাব আসে, তখন মনে হলো তার চেয়ার ধরে জোরে কেউ ধাক্কা মারছে, এবং ওই ধাক্কায় সে চেয়ার থেকে ছিটকে নিচে পড়ে যায়। আরেকদিন সে বেলকনিতে গেছে রাত 11টার দিকে। হঠাৎ দেখে বেলকনি থেকে একটা বড় কালো বিড়াল লাফ দিয়ে নিচে চলে গেল। মারিয়া কিন্তু এই ঘটনাগুলো দেখে দেখে প্রচন্ড ভয় পেত, এবং সারাক্ষণই সে একটা ভয়ের মধ্যেই থাকতো, একটা ভয়ের জগতে বসবাস করত। একবার রমজান মাসে ভোর রাতে সে সেহরি খেতে ওঠে, এবং বেলকনিতে গিয়ে সে যখন একটু সামনের দিকে তাকায়, সে যখন ওই দাঁত ব্রাশ করছিল, দাঁত ব্রাশ করতে গেলে সামনের দিকে তাকায়, তখন দেখে যে পাশের বাসার ছাদের দিকে তার চোখ যায়। অন্ধকার ছিল সাহরির সময়, তো চোখ যায় এবং সে দেখে যে বাসার ঠিক সামনে ওই বাসার ছাদে কেউ দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। সে ভয়ে রুমে চলে আসে। কিছু সময় পরে সেটা এখনো আছে কিনা, বা এটা আসলে কোনো অশরীরী কিনা বা ভয়ানক কিছু কিনা, সে সেটা দেখার জন্য আবার সেখানে গিয়ে যখন উকি দেয়, তখন সে দেখে যে কালো জামা পরা অশরীরী একটা ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। আগের বার কিন্তু ওরকমটা মনে হয়নি, কিন্তু এবার মনে হচ্ছে যেটি, প্রথমবার মনে হচ্ছিল এটি মানুষ জাতীয় কিছু হবে, সে ভয় পেয়েছিল, কিন্তু পরের বার গিয়ে দেখে কালো জামা পরা সেটি, এবং আশেপাশে যে লাইট ছিল, লাইটের আলোতে সেটি কিন্তু দেখা যাচ্ছিল, এবং দূর থেকেই বুঝতে পারছিল, যেহেতু তার পাশের বাড়ির ছাদে, দূর থেকে দেখতে পাচ্ছিল যে ওই ছায়ামূর্তিটি তার দিকেই লক্ষ্য করে চোখ করে দাঁড়িয়ে আছে, এবং তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। চিৎকার দিয়ে সে ভয়ে তার মায়ের রুমে চলে যায়। তার মা আসে, এসে দেখে কিছুই নেই। তো তার মা বলে যে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে সেও মাঝে মাঝে এই ধরনের জিনিস দেখে, কিন্তু ভয় পাওয়া যাবে না। আর পাশের বাসার ছাদে ওই জিনিসটা নাকি তার মাও দেখেছে মাঝে মাঝে। তো মারিয়া কিন্তু এখনো তার আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে, তার আশেপাশে কেউ আছে, সেই জিনিসটা কিন্তু ফিল করে। আর বিড়ালের বিষয়টা তো এটা একটা কন্টিনিউয়াস বিষয়, যে মাঝে মাঝে সে কালো বিড়াল দেখে এক রুম থেকে আরেক রুমে চলে যাচ্ছে। আর মারিয়া বিভিন্ন ভাবে ভয় পায়, ওই অশরীরী জিনিসটা মারিয়াকে বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর আসি আমাদের মাশফিক ভাই কিভাবে এই বিষয়টির সমাধান করেছিল। উনি উল্লেখ করেছেন, যেহেতু মারিয়া তার রিলেটিভ এবং মারিয়ার পরিবার, এবং মারিয়া যখন এই বিষয়গুলি তার কাছে বলে, তখন তিনি ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করতে থাকেন। তো হঠাৎ একদিন উনি নড়াইল জেলার কালিয়া উপজেলায় এক মহিলা কবিরাজের খোঁজ পান, এবং তিনি তার কাছে যান। তার বাড়িটা ছিল মেইন রোড থেকে বাম দিকে ইটের রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাটির রাস্তা। মাটির রাস্তা যেখান থেকে শুরু, এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই, চারদিকে শুধু বিল আর বিল, মাঝখানে মাটির রাস্তা। এভাবে 2 কিলোমিটার গিয়ে সেই মহিলা কবিরাজের বাড়ি। উনি অনেক কষ্টে সেই কবিরাজের বাড়িতে গিয়ে পৌঁছান। ওই মহিলা কবিরাজ গাজী কালো নামের একটি জিনকে হাজির করেন, এবং তার সবকিছু তার কাছ থেকে শোনেন, যে মারিয়ার সাথে কে আছে, সে কি চায়। ওই সব শুনে
গাজী কলে নামের ওই জিনটি, মানে কবিরাজের ওই জিনটি মানে তাদেরকে বলে, মানে মাশফিক ভাইকে বলে যে মারিয়ার সাথে থাকা জিনটি অনেক শক্তিশালী, সে মারিয়ার সাথে থাকতে চায় এবং তার ক্ষতি করতে চায়। ছোটবেলা থেকে সে মারিয়ার সাথে রয়েছে এবং কোনো ছেলে মারিয়ার কাছে আসুক ওই জিনটি সেটা দেখতে পারে না। তখন কবিরাজ বলে এখন উপায় কি? তারপর ওই গাজী কালু বলে সরিষার গুঁড়ি, লবণ এগুলো প্রতিদিন ফজরের নামাজ পড়ে আগুন জ্বালিয়ে সেই আগুনে বিসমিল্লাহ বলে ছিটাতে হবে 21 দিন, এবং সে একটু দোয়া কালাম দিয়ে দেয় সাথে। আর 21 দিন হাঁসের মাংস এবং হাঁসের ডিম খাওয়া যাবে না, সাথে আরো কিছু জিনিসপত্র দিতে হবে এবং সাথে কবিরাজের হাদিয়া দিতে হবে। যাই হোক, পরদিন সব কিছু জোগাড় করে মাশফিক ভাই যখন কবিরাজের বাড়িতে যান তখন কিন্তু আকাশ পুরো পরিষ্কার ছিল এবং মানে প্রচুর রোদ, মানে রৌদ্র ঝলমলে একটা সকাল। তো উনি সেখানে বাইক নিয়ে যখন যান এবং সাথে ছিল ওনার ছোট ভাই, এগুলো নিয়ে যখনই কবিরাজের বাড়িতে উনি ঢুকেছেন হঠাৎ করে আকাশে কালো মেঘ ছেয়ে যায়। ওই সময় কিন্তু কোনোভাবেই বৃষ্টি হওয়ার কথা নয়, কিছু সময়ের মধ্যে মুষলধারে নামে বৃষ্টি। কবিরাজ সবকিছু পড়ে দিয়ে তার রিচুয়াল করে ওনাকে সব বুঝিয়ে যখন দেন, তখন উনি যখন কবিরাজের বাড়ি থেকে বের হয়েছেন তখন ওই বাইক চালিয়ে যে মাটির রাস্তা দিয়ে যাবেন, আর যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদূর যাওয়ার পর বাইক কিন্তু হঠাৎ করে অটো বন্ধ হয়ে যায়। তো অনেক চেষ্টা করেন ওনারা দুই ভাই মিলে বাইকটাকে স্টার্ট করার জন্য, কিন্তু বাইক কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। পরে উনি এবং ওনার ছোট ভাই মাটির রাস্তায় ওই কাদার মধ্য দিয়ে বাইক ঠেলতে থাকেন। কিছু দূর যাওয়ার পর বাইকের দুই চাকায় এমনভাবে কাদা লেগে যায় যে বাইক আর নড়ছেই না। তখন তারা বুঝতে পারেন ওই শয়তান জিনটি তাদের এত ঝামেলা করছে। পরে বাইকের চাকা থেকে একটু কাদা তারা কমানোর চেষ্টা করেন, একটু করে কমান আবার লাগে, এইভাবে করতে করতে 10 মিনিটের রাস্তা প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে তাদের পার হতে। যখন মানে 2 কিলোমিটার রাস্তা 3 থেকে 4 ঘন্টা লাগিয়ে তারা পার হয়েছেন। যখন মাটির রাস্তা পার হয়ে ইটের রাস্তায় তারা আসেন এবং বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, তখন সাথে সাথে বাইক স্টার্ট নিয়ে নেয় এবং এটা দেখে ওনারা দুজনেই অবাক হয়ে যান যে বাইক অটো অফ হয়ে গেল এবং স্টার্ট নিচ্ছিল না, ঠেললেও চলছিল না, মানে চাকার সাথে থাকা কাদা কমানোর পরও মানে সেটাকে আগানো যাচ্ছিল না, সেই বাইক একবারই স্টার্ট নিল। যাই হোক, তারপর মেইন রোডে উঠে সহি সালামতে কোনো ঝামেলা ছাড়াই তারা বাড়িতে পৌঁছান এবং এই জিনিসগুলো মারিয়ার কাছে তারা পৌঁছে দেন। সেগুলো ঠিক মতো মানলে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যায় এবং ওই ঝামেলা থেকে সে কিছুটা মুক্তিও পায়। এখন সে আগের থেকে একটু ভালো, কিন্তু এভাবে কতদিন ভালো থাকবে এটা আমরা কেউ বলতে পারি না, আল্লাহ ভালো জানেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে আফরিন পারভেজ রুমু, ভেড়ামেরা কুষ্টিয়া থেকে তার ঘটনাটি পাঠিয়েছেন। তো এটা তার ছোটবেলার ঘটনা এবং তার এই ভিকটিম তিনি নিজেই। তিনি যখন ক্লাস 5-এ পড়তো, সাধারণত এই সময় বাচ্চারা অনেক দুষ্টু হয় আর ভয় কী জিনিস তেমন একটা বোঝে না। তো তিনিও তার ব্যতিক্রম ছিল না। তিনি এতটাই দুষ্ট ছিল যে দুপুরে যখন ঘুমাতো তখন তার আম্মা শাড়ির আঁচল দিয়ে তার হাত পা বেঁধে রাখতো, আর আম্মা তার মা ঘুমিয়ে পড়লে খুব আস্তে আস্তে বাঁধন খুলে চুপি চুপি তিনি বেরিয়ে যেতেন। তো মূল ঘটনা শুরু হওয়ার আগেই তাদের বাড়ির চারপাশের বর্ণনা তিনি দিতে চাচ্ছিলেন। তো তাদের গ্রামের বাড়ির বর্ণনাটা এরকম যে মেইন বাজারের সাথেই এখানে 13 থেকে 14টা পরিবার বসবাস করে এবং সবাই তাদের বংশের, কারণ তাদের বংশ মিলিয়ে একটা পাড়া হয়েছে যার নাম কাজীপাড়া। তো কাজীপাড়ার নাম দেওয়া হয়েছে কারণ তাদের বংশ হচ্ছে কাজী বংশ। তো মেইন রাস্তা থেকে আসতে হবে বাম সাইডে, পরে তার ছোট দাদার তার আব্বার ছোট চাচার বাসা, ছোট দাদার বাড়ি, এবং ডান সাইডে বড় দাদার, তো তার আব্বার বড় চাচার বাড়ি। তো ছোট দাদার বাড়ির পরেরটা হচ্ছে তাদের মেজো চাচার বাড়ি এবং তারপরেরটা তাদের বাড়ি। তো তাদের বাড়ির পরে একটা পুকুর, আর পুকুরের ওপাশে তাদের একটা পারিবারিক গোরস্থান আছে।
তাদের গোরস্থানে গেলে তিনি কখনো ভয় পেতেন না, বরং তার শরীর অনেক পাতলা লাগতো, কারণ তখন খুব বেশি কবর ছিল না। যাদের কবর ছিল তারা সবাই স্বাভাবিক মৃত্যু ছিল। তবে সবচেয়ে বেশি শরীর পাতলা লাগতো যখন তার দাদির কবরের কাছে যেত। খুব সুন্দর মিষ্টি গন্ধ আসতো সেখান থেকে। তো তেমন কোনো ভয় কেউ পেত না, কিন্তু অনেক বড় বড় আম গাছের জন্য কেউ দুপুরবেলায় আর সন্ধ্যার পরে গোরস্থানে যেত না, কারণ তারা শুনেছিল যে আম গাছে নাকি অনেক কিছু থাকে ভয়ের, কিন্তু কেউ কখনো কিছু দেখেও নেই, কিছু শোনেও নেই। তো গোরস্থানের পাশে একটা ছোট ডোবা আছে। তো এটা আসলে ডোবা ঠিক না, এটা একটা ছোট পুকুর বলা যেতে পারে, কারণ সেই ডোবার পানি কখনোই শুকাতো না, আর পানি ছিল একদম সবুজ রঙের। এমনকি তাদের বড় পুকুরের পানি গ্রীষ্মকালে শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও সেই ডোবার পানি কখনো শুকায়নি। তো যাই হোক, এই বিষয়ে পরে তিনি বলছেন। তো তিনি সে ডোবার ওপাশে পানির বরজ ছিল, আর সেই বরজের শেষ ছিল একটা বেল গাছ। তো গোরস্থানের বাম পাশে তার ছোট দাদার কিছু জায়গা পড়েছিল, সেখানে প্রায় বিকেলে খেলাধুলা করতো তারা। তো সেই গোরস্থান আর ডোবার বাম পাশ দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে, যেটা সেই পানের বরজের ভিতর দিয়ে একবার বিলের মাঝখানে গেছে। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ঘটনা, তখন অনেক আম কুড়াবার নেশা ছিল, আর তাদের গোরস্থানে তখন অনেক পুরাতন অনেক বড় বড় আম গাছ ছিল। সেখানে দুপুরে একা কোনো মানুষ যেত না ভয়ে, আর তিনি ভর দুপুরে সেখানে আম কুড়াতে যেত। তাই তার মা মাঝে মধ্যে হাত পা বেঁধে রাখতো আঁচল দিয়ে। তো একদিন দুপুরে তিনি তার মতো চুপি চুপি বের হয়ে গেল এবং আম কুড়ানোর উদ্দেশ্য নিয়ে। তখন 3টা কি 3:30 হবে। আম কুড়াতে গিয়ে দেখে একটা আমও পড়েনি। খালি হাতে ঘুরে যাবে এইভাবে গাছে ঢিল মারা শুরু করে, কিন্তু কোনো মতেই আম পাততে পারলো না তিনি। গোরস্থানের গোরস্থানের বাউন্ডারি কোণে একটা ছোট্ট বাঁশঝাড় ছিল। তো সেই বাঁশঝাড় থেকে একটা কঞ্চি টেনে হিচড়ে বের করে তিনি নিয়ে আসেন, তো নিচু ডাল থেকে আম পাড়ার জন্য। ঠিক সেই মুহূর্তে চোখ গেল পানের বরজের ভেতরে সেই বেল গাছের দিকে। শরবতের যে বেল, সেটাকে ছাঁচি বলে তাদের ওইদিকে। তো দেখছে অনেকে বেল ধরে আছে, আবার সেগুলো তার দিকে মিটিমিটি করে হাসছে। বেলগুলো পাকা ছিল আর অনেক বড় বড়। তো এখানে এখানে বেল গাছগুলো খুব একটা বড় ছিল না, এবং আম গাছের ভেতর দিয়ে দেখা গেল আর কি, কারণ আম গাছ ছিল অনেক বহু বছরের পুরানো আর অনেক বড়। তো তারা সেদিকে খেয়ালই করেনি। তিনি হয়তো ভুল দেখেছে বা কেউ তার মায়ের জালে ফেলছে, কারণ তখন তো তিনি ছোট একটি মেয়ে। তো তিনি আর কোনো কিছু না ভেবেই একবারে ছুটে চলে যায় বেল গাছের কাছে। গিয়ে দেখে সেখানকার একটি নিচু ডালের মধ্যে অনেকগুলো বেল ধরে আছে। তাই আনন্দে উল্লাসিত হয়ে বেল পাড়তে গেল, কিন্তু যখনই তিনি বেল গাছের দিকে একটু এগোলো, তখনই বেলগুলো গায়েব হয়ে গেল। আর ঠিক তখনই ঝুলন্ত একটা শরীর তার সামনে চলে এলো, যার চোখগুলো ছিল লাল টকটকে, ঠিক যেন তাজা রক্ত, আর জিহ্বা বের করা প্রায় আধা হাত সমান। ঠোঁটের কোণে হিংস্র হাসি ফুটে উঠল তাকে পেয়ে। তারপর তার কিছুই মনে নেই তার। যখন জ্ঞান ফিরে তখন তিনি বাড়িতে, তার আম্মা কান্না করছে, আর তার বড় আব্বা, উনি এসব তদবির করে না, শুনেছি ওনার কাছে একটা জিন থাকে, উনি কি সব দোয়া দুরুদ পড়ছেন। তো ভয়ে আম্মার কোলে তিনি গুটি মুটসুটি হয়ে মেরে শুয়েছিলেন, এবং 6 মাসের বাচ্চা যেভাবে গুটিসুটি মেরে শুয়ে থাকে ঠিক সেভাবে। তার বড় আব্বা এক গ্লাস পানি পরে খাইয়ে দিলেন, এবং এটা দিলেন তাকে খাওয়ার জন্য, আর কয়েক রঙের সুতা পরে তার গলায় পরিয়ে দিলেন, আর কিছু দোয়া পরে গা বন্ধ করে দিলেন, সাথে বাড়িটাও বন্ধ করে গেলেন। সেদিন রাতে তার অনেক জ্বর আসে, বেঘোর জ্বরের মধ্যে ছিল, তখন কিছুই জানতে পারেনি কিভাবে তিনি বাড়ি আসলো বা কেই তাকে বাড়ি নিয়ে আসলো। খুব বেশি জ্বরের কারণে শুধু তিনি ভুল বকে যাচ্ছিল, আর মাঝে মধ্যে চিৎকার করে উঠছিল। তার বড় আব্বা প্রতিদিন মাগরিবের পরে এসে দোয়া পরে তার গা বন্ধ করে দিতে হতো, আর আব্বা ফজরের সময় 1 গ্লাস পানি পরে নিয়ে আসতেন, এবং মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, তার বাবা আর কি। তো তিনি হচ্ছেন তুলা রাশি, তো তাই অনেক সময় তার অনেক প্রবলেম হয়, আর অনেক কিছু তিনি বুঝতে পারতেন। কোনো খারাপ জায়গায় গেলে, খারাপ কিছু আশেপাশে থাকলে শরীর তার অনেক ভারী হয়ে যেত, আবার ভালো কিছু থাকলে শরীর অনেক পাতলা হয়ে যেত। তো এভাবেই তার ঝাড়ফুঁকের মধ্যেই চলছিল, তেমন কোনো সমস্যা হতো না। তবে ঘুমের মধ্যেই তিনি মাঝে মাঝেই চিৎকার করে উঠতেন, কারণ তিনি স্বপ্নে দেখতেন সেই ঝুলন্ত মেয়েটা তাকে ডাকছে। কয়েকদিন পর তার বড় আব্বা একটা তাবিজ দিলেন, সেটার পর থেকে আর কোনো সমস্যা হয় নাই। প্রায় অনেক দিনই পরেই জানতে পারেন কিভাবে বা কে তাকে বাড়ি নিয়ে এসছে।
তো সেই ঝুলন্ত লাশ দেখে সেখানে কাঠমূর্তি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু নিজের সেন্সে ছিল না। ঠিক তখন নাকি অনেকক্ষণ পর তার এক প্রতিবেশী চাচি বিলে যাচ্ছিলেন কৃষকদের জন্য খুব দুপুরের খাবার নিয়ে। কারণ তিনি যখন আম কুড়ানোর জন্য বের হন তখন 3টা সাড়ে 3টার মতো হবে, আর যখন তার জ্ঞান ফিরে তখন মাগরিবের কিছুক্ষণ আগে। সেদিন সেই চাচি অসুস্থ থাকায় দুপুরে রান্না করতে দেরি হয়ে গেছিল, আর জায়গাটা খারাপ থাকায় চাচা একা না গিয়ে চাচিকে সাথে নিয়ে গেছিল। তো ওনারা দেখতে পান যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। তারা রীতিমতো ভয় পেয়ে যান, দৌড়াদৌড়ি পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকেন। তারপর এক সময় দেখেন সেটা এই যে ঘটনা বলেছেন তিনি অনেক ডাকাডাকিও নাকি করেন, কিন্তু কোনো কথা না বলায় তারা গায়ে হাত দিয়ে ডাকতে যাবেন, ঠিক এই মুহূর্তে দেখেন তার চোখ লাল হয়ে আছে এবং তিনি কেমন যেন গোঙাচ্ছিল। তো অতিরিক্ত ভয় পেলে যে শব্দটা যেমন করে ঠিক এরকম অবস্থা তাদের হয়ে গেছে। চাচি গায়ে হাত দিয়ে দেখেন সারা ওনার পুরো শরীর ঠান্ডার ফ্যাকাশ হয়ে গেছে। ওনারা সব কিছু বুঝতে পেরে যান। তখন চাচির যা মনে হচ্ছে সেই দোয়া পড়ে তার কানে ফু দেয় এবং বাড়িতে নিয়ে আসে। এরা জানতোই না যে সে বেলগাছে একটা মেয়ে গলা ফাঁস দিয়ে মারা গেছে। এটা অনেক আগের ঘটনা, আর সেটা তার জন্মের অনেক আগে। আর তার কবরটাও ঠিক বেলগাছের নিচেই দেওয়া হয়েছিল। এগুলার কিছুই তিনি জানতো না। অনেকবার সকালে আব্বার সাথে সেই রাস্তাতে এসে তিনি অনেকবার ধান খেতে গিয়েছেন কৃষকদের জন্য খাবার নিয়ে। গা ছমছম করতো, কিন্তু আব্বার সাথে থাকায় তেমন ভয় পেত না। সেদিকটা কখনো আর পরে তিনি একা যায়নি এবং সেই বেলগাছটিও কখনো তার পরে আর নজরও পড়েনি। অথচ ঘটনা ঘটে যাওয়ার দিন তার বড় বড় আম গাছের উপর দিয়ে সেই বেলগাছ তিনি দেখতে পান এবং কারণটা তিনি অবশ্যই বুঝতে পেরেছেন। তবে আশ্চর্যের বিষয়, সেই অশরীরই তার কোনো ক্ষতিই করতে পারেনি, অর্থাৎ সে তার কাছেই আসতে পারেনি। আর কেনই বা কাছে আসতে পারেনি সেটা অন্য আরেকদিন তিনি আমাদের জানাবেন, কারণ এটাও নাকি তার সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা। তো তুলা রাশি হওয়ার যেমন ক্ষতি রয়েছে ঠিক তেমন উপকারও হয়েছে। আজ এই পর্যন্তই। তো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। তো আমি চলে যাচ্ছি রাব্বির কাহিনীতে। রাব্বি এই কাহিনীটি যখন বলেছে 2011 সালের ঘটনা, তখন সে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছে এবং এই সময় তার বড় ভাইয়ের বিয়ে অনুষ্ঠিত হয় এবং তাদেরকে যেতে হয় বাগেরহাট। তো রাব্বিদের ফ্যামিলি শহর পুরো ফ্যামিলি তারা চলে যাচ্ছে বাগেরহাটে এবং তার ভাইয়ের সেখানে বিয়ে হয় এবং সেখানে বেশ আনন্দ ফুর্তি করে তারা। তো যখন পুরো পরিবার এই বিয়ের অনুষ্ঠান নিয়ে মেতে আছে, এই সময় রাব্বির এক ফ্রেন্ড তাকে জানায় যে তাদের অ্যাডমিশনের মানে পরবর্তী ক্লাসে ওঠার জন্য 9-এ ওঠার জন্য অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে তার পরদিন। তো রাব্বি তো খুব কিউরিয়াস হয়ে যায়, মানে টেন্সড হয়ে যায় যে তাকে মানে তাকে তো লাস্ট ডেট যদি হয় অ্যাডমিশন স্কুলের, তো এটা তো তাকে আসতেই হবে। তো সে তার বাবা মাকে জ্বালালে তার বাবা মা যেটা করে যে তার মেজো ভাইকে দিয়ে তাকে খুলনা ব্যাক করিয়ে দেয় ওই দিন। তো ওই দিন তারা রওনা দেয়, রাব্বি এবং রাব্বির মেজো ভাই মোটরসাইকেলে করে রওনা দেয় এবং তারা রাত নাগাদ, তার 8টা 7টা 8টা নাগাদ তারা চলে আসে খুলনা শহরে এবং এসে রাব্বিরা তাদের বাসায় যায় এবং রাব্বির মেজো ভাই রাব্বিকে বাসায় রেখে তিনি একলা বাইরে চলে যান তার ফ্রেন্ডের সাথে বেড়াতে, আড্ডা দেওয়ার জন্য। তো রাব্বি বাসায় একা, তখন এই কিছুক্ষণ সে রেস্ট নিয়ে তখন বাজে রাত 10টার মতো। তো রাব্বি যেটা বলেছে তাদের বাড়ির একটা বর্ণনা দেওয়ার প্রয়োজন, সে বাড়ির বর্ণনাটা দিয়েছে। তাদের বাড়িটা হচ্ছে 1 বিঘা জায়গার উপরে, বেশ বড় একটা জায়গা, কিন্তু 1 বিঘা কিন্তু ইটস নট এ চোখ। আমি যত জানি 20 কাঠায় 1 বিঘা হয় আমাদের শহরে ঢাকাতে। যাই হোক, বেশ বড় একটা জায়গার মধ্যে তাদের বাসা, 1 বিঘা জায়গার উপরে। এবং বাসার বর্ণনা হচ্ছে তাদের বাসার দিকে সামনের যত রুম মানে থাকার যে ঘরগুলো সেগুলো সামনের দিকে, এবং তারপরেই একটা বড় উঠোন আছে এবং উঠোনের অপর প্রান্তে শেষ দিকে হচ্ছে তাদের রেস্টরুম, বাথরুম যেটা, এবং সেই বাথরুমের পাশ দিয়ে চলে গেছে বাগান, গাছের একটা বাগান, এবং সেই বাগানের পাশে বড় একটা পুকুর এবং মানে বাথরুমের পেছনেই কিন্তু বাগানটা এবং তার পাশেই হচ্ছে বিশাল এক পুকুর তাদের। তো এই হচ্ছে তাদের বাড়ির বর্ণনা। তো যেটা হয়, রাব্বি রাত 10টার দিকে সে হঠাৎ ফিল করে যে মানে সে হ্যাজ টু গো টু রেস্টরুম, তার বাথরুমে যেতে হবে। তো সে বেরিয়ে আসে। অন্যান্য সময় যেটা হয়, রাব্বি কি করে, বাইরে বেরুলেই তাদের উঠানের বাতিটা জ্বেলে দেয়। তো ওই দিন যেটা হয়, সে হঠাৎ দ্রুত বেরিয়ে সে লাইটটা না জ্বালিয়ে সে হাঁটা দেয় রেস্টরুমের দিকে। তো শীতের রাত, বেশ ঠান্ডা পড়েছে, মানে রাব্বি বললো যে বেশ ঠান্ডা পড়েছে এবং মানে বাইরে বেরিয়ে একটা ঠান্ডার
ঝাপটা, হিমেল ঝাপটা তার গায়ে লাগে ঠান্ডা বাতাসে, এবং রাতে তার বাড়ি খেতে খেতে সে চলে যায় রেস্টরুমের দিকে। তো যখন রেস্টরুমের কাছাকাছি চলে গেছে সে, তো যে সে বাথরুমের বাতি জ্বালবে এরকম চিন্তা করছে, তো এরকম চিন্তা করতে করতে সে গেটটা ধরে টান দেয় বাথরুমের। গেটটা ধরে যখন টান দেয় তখন সে হঠাৎ করে আবিষ্কার করে নিজেকে খুব লাইট ফিল করে। সে দেখে যে মানে তার মনে হচ্ছে সে ওয়েটলেস, এবং সে যে গেটটা খুললো পরবর্তী মুহূর্তটা তার আর মনে পড়ছে না। সেকেন্ড থিং, সে ফিল করে যে সে একটা দেয়ালে বসে আছে, সাথে একটা দেয়াল, এবং বেশ ঠান্ডা। তো সে কয়েক সেকেন্ডের জন্য বেশ মানে থতমত খেয়ে যায় যে মানে কি হলো, আমি কোথায়? একটা ইটের দেয়ালে বসে আছি এবং পায়ের নিচে কিছু ঘাস এবং ঠান্ডা কনকনে একটা অবস্থা। যে জায়গাটা ইটের উপর বসেছে ঠান্ডা, সে চোখ মেলে চারিদিকে তাকায়, তেমন কিছুই দেখতে পায় না, অন্ধকার, অন্ধকারের মধ্যে কুয়াশা। চোখে কিছুটা কুয়াশা শুয়ে আসতে, মানে অন্ধকার শুয়ে আসতে সে দেখে কুয়াশা ছোঁয়া এই অন্ধকারের মধ্যে পাশেই সে কবরস্থান দেখতে পায়। এবং এই কবরস্থানটা হচ্ছে তাদের বাসা থেকে 3-4টা বাসা পরে একটা পারিবারিক কবরস্থান, এবং প্রত্যেকটা বাসাই কিন্তু সেখানে সেরকম বড় বড় জায়গা নিয়ে, বেশ বড় বড় জায়গা নিয়ে বাসা। তো এরকম 3টা বাড়ি পরের বাড়িতে সে দেখতে পায় যে যেই কবরস্থানটা আছে তাদের পারিবারিক কবরস্থান, সেই কবরস্থানের পাশের একটা দেয়ালে সে বসে আছে। দেয়ালটা ফুট 3 উঁচু হবে মাটি থেকে, এবং মানে বেশ ঠান্ডা একটা মানে দেয়াল, এবং সে তাকিয়ে দেখছে আশেপাশে কুয়াশা, ফিনফিন কুয়াশা উড়ে বেড়াচ্ছে এবং শীত, প্রচন্ড ঠান্ডা। তো রাব্বি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে চিন্তা করে যে আমি কি করব, মানে 1 সেকেন্ডের জন্য সে তার থটস হারিয়ে ফেলে যে হাও আমি এখানে আসলাম, কিভাবে আমি কিভাবে এই জায়গায় আসলাম। মানে প্রথমে আমার লাস্ট থিং যে মনে পড়ে সে বাথরুমে ঢুকছে, কিন্তু পরবর্তী যে সিনটা তার যে সে ওই দেয়ালে বসে আছে। তো রাব্বি যেটা করে, সে দেয়াল থেকে নেমে সে হাঁটার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে তার পা গুলো ভারী হয়ে গেছে। মানে এক একটা পা মনে হচ্ছে তার 2 পায়ে কোনো ওয়েট বেঁধে দেওয়া। আপনারা অনেকে জানেন যারা যারা কিক বক্সিং প্র্যাকটিস করেন, অনেকের এই প্র্যাকটিসের একটা অংশ হচ্ছে ভারী জুতা পায়ে দিতে হয়, তাদের খুব ভারী জুতা পা দিয়ে প্র্যাকটিসটা করতে হয়। তো সেই ধরনের একটা ব্যাপার তার মনে হয় যে তার পায়ের নিচে খুব প্রচণ্ড ওজন বেঁধে দেয়া, সে হাঁটতে পারছে না, এবং তার মনে হচ্ছে তার কোমরের কাছ থেকে তাকে কেউ টেনে রাখছে, কিন্তু সে বুঝতে পারছে না যে কে টেনে রাখছে। যাই হোক, প্রচণ্ড উইল পাওয়ার নিয়ে, সে তো ছোট আসলে, বয়সও তখন কম, প্রচণ্ড উইল পাওয়ার নিয়ে সে মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে রওনা দেয়। এবং তখন সে কিছুটা ফোর্স পায়, যখন সে মনে মনে আল্লাহকে স্মরণ করে তখন সে একটু শক্তি পায়, মনে সামনে বাড়তে পারছে। যাই হোক, প্রচণ্ড কষ্টে সে ঘেমে গেছে, তখন আর ঠান্ডা লাগছে না, তার ঘাম দরদর করে পড়ছে, এবং সে বুঝতে পারছে না এত ঘামছে কেন এত ঠান্ডার মধ্যে সে। এবং এইভাবে সে অনেক কষ্টে সে ওই জায়গা থেকে বের হয়, এবং সে লোকেট করে রাস্তায়, এবং রাস্তা মনে ফুরায় না, এবং তার বারবার মনে হচ্ছে তার কানের কাছে কেউ ফিস ফিস করছে, কিছু বলছে, এবং তাকে টেনে রাখছে পেছনে। যাই হোক, এই অবস্থায় রাব্বি অতি কষ্টে হাঁটতে 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 অনেক কষ্টে সে তার বাসায় আসে। তো রাস্তাটা সে বলে যে এমনি এই 3-4টা বাসা, তাদের বাসা থেকে পার হতে হয়তো 2-4-5 মিনিটের রাস্তা, সেটা তার আসতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে যায় বাসায় আসতে। তো বাসায় এসে যখন নাকি সে তার বাসার কাছে আসে হাঁপাচ্ছে, তখন দেখে তার মেজো ভাই বারান্দায় বের হয়ে লাইট জ্বালিয়ে রাখছে, উঠানে লাইট জ্বলছে। তো তিনি তাকায় বলতেছে যে কি হয়েছে, ওকে দেখে অবাক হয়ে যায়। তার মেজো ভাই চলে আসে, কি হয়েছে তোর, তুই কোথায় গেছিলি? আমি বাইরের থেকে আসছি, এসে তোরে পাই নাই, আমি পুরো দেখলাম বাসায় নাই, কোথাও নাই, তুই বাথরুমে দেখলাম কোথাও নাই, তুই কোথায় গেছিলি? তখন সে হাঁপাতে হাঁপাতে ভাইকে বলে যে এরকম একটা ঘটনা ঘটছে। তো তার ভাই খুব মানে অবাক হয়ে যায়, এবং সেও খুব ভয় পায়। এবং পরবর্তীতে রাব্বি একজন কলেজগার মানুষের সাথে কথা বলে এই ব্যাপারটা নিয়ে। তিনি বলেন যে তোমাদের যে এই বাথরুমের এই যে জায়গাটা, এই পাশের যে সরু রাস্তাটা দিয়ে বাগানের দিকে গেছে, এই জায়গা দিয়ে জিন চলাচল করে, এটা জিনদের একটা চলার পথ। তো সেই দিন তুমি হয়তো কোনো জিনের সামনে পড়ে গেছিলা, এবং জিনটা তোমাকে কোনো ক্ষতি করেনি, তোমাকে তুলে নিয়ে ওখানে ফেলে রাখছিল, বসায় রাখছিল, এবং তোমাকে একটু শাস্তি দেওয়ার মতো আর কি ওখানে ধরে রাখছিল ওই জায়গাটায়। তো ওই বাসায়, রাব্বিদের বাসায়, রাব্বি বলছে আরও অনেক কাহিনী আছে, অনেক কিছু ঘটে সেই জায়গায়, এবং সে আমাদেরকে ধীরে ধীরে কাহিনী পাঠাবে যে আর কি কি ঘটেছে সেখানে। তো এই ছিল রাব্বির কাহিনী, এবং রাব্বি লিখেছে এটা তার একান্ত নিজস্ব অভিজ্ঞতা এবং সত্যিকারের অভিজ্ঞতা, এবং তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এটি।
তো যাই হোক, আমরা শুনলাম রাব্বির কাহিনী, এবং রাব্বির কাহিনী আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে। এই ধরনের কাহিনী আমি মাঝে মাঝেই শুনেছি যে গ্রামে মানুষের হাঁটার পথে কাউকে তুলে নিয়ে ফেলে দিয়েছে কোথাও, এবং এটা কিন্তু ঘটে। আমি গিয়েছিলাম একটা জায়গায় একবার শুট করতে, এই ঢাকার থেকে বেশ কাছেও না বেশ দূরেও না একটা জায়গায়। সেখানে একটা গ্রাম ছিল, এবং সেই বাড়িতে আমাদের থাকা পড়েছিল, আমাদের এক ছোট ভাইদের বাড়িতেই থাকা পড়েছিল। খুব সুন্দর উঠোন, মানে গ্রামের সেই উঠোন বা বাড়ির যে আঙিনা এত সুন্দর বলার মতো না। তো যাই হোক, সেই আঙিনারই সন্ধ্যার সময় আমি যখন বেরোচ্ছি, ওরা বাইরে ছিল, কেউ ছিল না, আমাকে সেই বাড়ির একজন বলল যে ভাইয়া, আপনি যখন এখানে বেরোবেন এই জায়গাটায় আসলে অবশ্যই একটু খাকারি দিবেন, গলা খাকারি দিয়ে হেঁটে যাবেন। আমি বললাম কেন? বলে না, এখানে একটু সমস্যা আছে, এখানে এই গাছটার উপর একজনকে বেঁধে রাখছিল তুলে, সে গলা খাকারি না দিয়ে চলাফেরা করছিল। আমি বললাম যে কেন, কি হয়েছিল, কেন তাকে গলা খাকারি না দিয়ে কে তাকে তুলে রাখবো ওখানে? বলছে যে এখান দিয়ে জিন চলাচল করে, এই জায়গাটাতে জিনের রাস্তা। তো তারা এটা তারা মানে যে এই জায়গাটা দিয়ে জিন চলাচল করে, এবং তারা সে বাড়ির মানুষরাই খুব কার্টিসি করে সেখানে যাওয়ার সময় গলা খাকারি দিয়ে, মানে একটা কাশি দিয়ে তারপর হেঁটে যায়। তো আমি কিন্তু গ্রামে শুনেছি, এবং অনেক অনেক বাড়িতেই গ্রামে এরকম কথা শুনেছি যে কাউকে তুলে নিয়ে কেউ ফেলে দিয়েছে, কাউকে ধান খেতে ফেলে দিয়েছে, আবার এমনও শুনেছি চড় মেরেছে। এবং আমি এরকম কার কাছে জানি শুনছিলাম, সেনকে বললো যে তাদের পরিবারে অনেকেই চড় খায়। তো ব্যাপারগুলো কিন্তু আসলেই বেশ মিস্টিরিয়াস, বেশ আশ্চর্য। এবং গ্রামে যেখানে এখনো অনেক বড় ব্যারেন ল্যান্ড আছে, বড় বড় প্রপার্টিজ আছে, সেখানে এই ধরনের কাহিনী ঘটেই থাকে। যেমন রাজশাহীর আমবাগানে আমি শুনেছি যে এই ধরনের ব্যাপার স্যাপার অনেক ঘটে। এই ব্যাপারে যারা রাজশাহী বাসিন্দা বা রাজশাহীর থেকে যারা শুনছেন তারা ভালো বলতে পারবেন। আমবাগানে নাকি অনেক কিছুই ঘটে, এবং অনেকেই এরকম কাহিনী অতীতে শেয়ার করেছেন। আমি এখনো আহ্বান করছি, যারা আছেন আমবাগানের কাহিনী কিন্তু আমরা চাই, অনেকেই কিন্তু চায়। আমি আমাদের হাবিব ভাইকেও বলেছি যে আপনি প্লিজ আপনাদের আমবাগানের কাহিনী কিন্তু শেয়ার করবেন। তো যাই হোক, হাবিব ভাই হয়তো শেয়ার করে ফেলবে কোনো এক সময়, ব্যস্ত মানুষ তিনি, তার ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকেন। সুযোগ পেলেই তিনি কাহিনী পাঠিয়ে দেবেন আপনাদের জন্য, এবং পেলেই আমি প্লে করে ফেলবো আপনাদের জন্য সেই কাহিনী। তো যেটা বলছিলাম যে আমবাগানের কাহিনী আপনারা যদি কেউ জানেন, আপনারা অবশ্যই আমাদেরকে পাঠাবেন। শুধু আমবাগান না, এছাড়াও যদি বড় বাগানের কোনো কাহিনী থাকে, কারণ বাগানে অনেক আশ্চর্য সব জিনিস ঘটে থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। বড় বাগানে যেখানে বড় বড় গাছ আছে সেখানে অনেক কিছু ঘটে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেমন আমাদের বাসায় যখন একসময় গাছ ছিল, বড় গাছ ছিল, সেখানের একটা গাছে কিন্তু আমার ছোট মামাকে উঁচু করে ধরছিল সেখানে, কারণ সে অ্যান্টেনা ঠিক করতে গিয়েছিল ঝড়ের সময়, এবং তাকে তুলে নিয়ে যাচ্ছিল। সে বলেছে অ্যাকর্ডিং টু হিম, তার নিজের ভাষ্য, যে তাকে মনে হচ্ছিল তুলে নিয়ে যাচ্ছে সেখান থেকে। তো এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু ঘটে। আর এরকম অনেক কিছুই ঘটে, যেটা হচ্ছে যে মানুষ, আমি অনেকের কাহিনীর মধ্যে শুনেছি যে কোনো একটা জায়গার কথা বলে যে কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে বা গেলে 3 রাস্তার মোড়ে কিছু ঘটে, এরকম ব্যাপারগুলো ঘটে। 3 রাস্তার মোড়গুলো আসলে অনেকেই আপনাকে সিগনিফাই করে দেয় যে 3 রাস্তার মোড় যেগুলো থাকে সেখানে অনেক কিছু করা হয়, মানে অনেক রকম। আমি এরকম শুনেছি রিচুয়াল, যে ওই যেটা আজকে আমি ফার্স্ট কাহিনীতে আপনাদেরকে বললাম যে আম গাছের মধ্যে বাচ্চা বেঁধে রেখেছে, যে কাহিনীটা শুনেছিলাম আমরা, যে আম গাছের মধ্যে একটা দোলনা করে বাচ্চা রেখে দিল। তো এই ধরনের রিচুয়ালের মতোই অনেক রিচুয়াল অনেকেই এই জিন ছাড়ানোর জন্য করে থাকেন, আমি শুনেছি অনেকের কাছেই। আমি দেখেছি আমার নিজের চোখে একজন ব্যক্তিকে জিন ছাড়ানোর জন্য একজন একটা এই ধরনের রিচুয়াল দিয়েছিল, যে পরপর 3 রাত এরকম রাতের বেলা যে সেই তাকে কিছু রিচুয়াল করে সেই 3 রাস্তার মোড়ে যেয়ে গোসল করা, এবং একটা বিশেষ পানি দিয়ে গোসল করার কথা তাকে বলেছিল তার জিন ছাড়ানোর জন্য। যে কোনো একজন মানে যারা এই ছাড়ান আর কি, কবিরাজ বা যাই বলেন। তো আমার নিজের চোখের সামনে কিন্তু সেখানে দেখা, সেই যে তাকে যখন গোসল দিতে নিচ্ছে, আমি কিন্তু খুব কিউরিয়াস ভাবে সাথে যে দেখেছিলাম। এবং খুবই আশ্চর্যের ব্যাপার, সেই ব্যক্তি কিন্তু 3 দিন গোসল করেননি। 2 দিনের পরে 3 দিন তিনি দুনিয়া উল্টে গেলেও সে গোসল করতে যাননি। এবং তাকে যখন গোসল দেওয়া হতো, আমার চোখে দেখা, খুব নির্জন রাস্তা ছিল, তো রাস্তা শহরের রাস্তা, কিন্তু রাত 12টার পরে 1টার পরে তখন খুব নীরব হয়ে যায়, সেখানে কুকুর থাকে, এবং সেই কুকুরগুলো কেউ 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 করতো তাকে যখন গোসল দিত, মানে ডিফারেন্ট টাইপের চিৎকার করতো, মানে কুকুরের যে স্বাভাবিক চিৎকার করা সেরকম ছিল না। তো যাই হোক,
এই ছিল আজকের কিছু কাহিনী। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম প্রিন্স, মিরপুরে থাকি। আমি প্রথম কোনো ঘটনা পাঠাচ্ছি। আমার ভূতের কাহিনী ভালো লাগে, তাই আমিও একটা পাঠালাম। আশা করি ভালো লাগবে, তাই ঘটনাটা অনুগ্রহপূর্বক পোস্ট করবেন। আমাদের গ্রামেরই অনেকদিন আগের ঘটনা, প্রায় 18-20 বছর। গ্রামে অনেক বেশি সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও এটা শুনেছি আমার বড় ফুপুর কাছ থেকে। ওর ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6-7 বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছেলে, উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাতে প্রায় 12টার দিকে বাজার থেকে বাড়ি ফিরেছেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরেছেন। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। যে শর্টকাট রাস্তাটি রয়েছে সেখানে একটা বড় বাঁশঝাড়। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ওই পথে যেত না। উনিও তো জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে। তখন আবার শীতকাল ছিল, তাও ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভিতর দিক থেকে কয়েকটা বাঁশ খুব জোরে, প্রায় 2-3টা হবে, ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যায়, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি আবারও দেয়, এবার একটু বেশি দেয়। তো উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে ওখানে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদাদাড়ি, হাতে তসবি, সাদা টুপি, জুব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম উঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছেন। পা কি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান। মানে কাছে যখন আসলো সেই অদ্ভুত লোকটি আসলে কি ভাসমান কিনা এমনটা দেখেই উনি ভয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিন যাবি না, এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়েই কাঁপছিলেন। লোকটি বলল, যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পেছনে তাকাবি না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু এগিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয় কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার চাদরে পেছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠ যেন ভেসে আসছে। বলছে, ওই লতিফ, তুই যাবি না? তো দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। ওনার দাদা জিনদের ব্যাপার অনেক কিছু করতেন। ওনার জিন ছাত্র ছিল। উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই নিহাস তার ভাই বলে ডাক দিল, দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর টানা 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না। পরদিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের অভাবে
চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব, আর মানে অসম্ভব প্রায়। আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল না, ওনার দাদারই ছাত্র। ওই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল, এরপর থেকে ওই পথের রাতে তো দূরে থাক, দিনেও অনেকদিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি। এই ছিল আমার আসলে ছোট একটি ঘটনা, হয়তো বা অত ভালোভাবে আপনাদের সাথে বলতে পারিনি, অত ভালোভাবে উপস্থাপন করতে পারিনি। তাও আমি আশা করব যে আমার এই ঘটনাটি প্রচার করা হবে। সবাইকে সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা, এবং শুরুই করতে যাই ডক্টর আলিফকে দিয়ে। চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় যাই। তো ঘটনাটা জাহিদ ভাইয়ের পারিবারিক এক দূর সম্পর্কের আত্মীয়, তার নাম নুরি। তো প্রায় 6 বছর আগের ঘটনা। নুরির স্বামীর নাম লিটন। লিটনের দাদা দেশ বিভাগের আগে ভারতের দিল্লিতে বসবাস করতেন, এখন সেখানে কাপড়ের ব্যবসা করতেন। তো লিটনের দাদা 2 বিয়ে করেছিলেন। তো তার প্রথম স্ত্রী ছিল ভারতীয়, তার নাম ছিল সায়রা বানু। তারা বেশ ভালোই ছিলেন সেখানে। বিয়ের পরের বছর তাদের একটা পুত্র সন্তান জন্ম হয়। একদিন পাশের এক কুয়ো থেকে পানি তুলতে গিয়ে ভুলক্রমে সায়রা বানুর কোল থেকে 2-3 মাস বয়সী সন্তান কুয়োর পানিতে পড়ে মারা যায়। তিনি একাই ছিলেন তখন কুয়ো পারে। তো তিনি বাড়িতে এসে প্রতিবেশীদের সাহায্য নিয়ে তার শিশু সন্তানকে উদ্ধার করে মৃত অবস্থায় পরে উদ্ধার করেন। লিটনের বাবা হাট থেকে বাড়ি ফিরে আসেন এবং এসে দেখতে পান তার প্রথম সন্তান মারা গেছে। এমন ঘটনায় তারা 2জন ভেঙে পড়েন। তাদের প্রতিবেশীরা তাদের বলে, ওই কুয়োর পানি তো কেন তুলতে গেলেন আপনারা? তো দেখেন না আপনারা পানি নদী থেকে আমরা নিয়ে আসি, ওই কুয়োর পানি তো পচা। তো যাই হোক, এরপর থেকে সায়রা বানুর মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করে। তিনি রোজ রাতে ঘুমের ঘরে হাঁটাচলা করতেন। তখনকার আমলে এত ডাক্তারি ব্যাপার স্যাপার ছিল না, তাই লিটনের দাদাও তিনি এত গুরুত্ব দিতেন না। সায়রা বানু এভাবেই রাতে হেঁটে হেঁটে সেই কুয়োর কাছে চলে যেতেন। পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় বিড়বিড় করতেন। লিটনের দাদা হাটের দিন সকালে চলে যেতেন, রাতে ফিরতেন। এর মধ্যে সায়রা বানু অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিল। মাথার চুল এলোমেলো থাকতো এবং একসময় তিনি সন্তান সম্ভবা হন। তিনি তখন সবসময় বিড়বিড় করতে থাকতেন। পরে তিনি লিটনের বাবাকে জন্ম দেন। তো লিটনের বাবার বয়স যখন 1 মাস, তখন একদিন রাতে লিটনের দাদার ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান তার ঘরে তার স্ত্রী এবং সন্তান নেই। তিনি মনে করলেন ওই ঘুমের ঘরে কি হেঁটে কোথাও চলে গেল কিনা, তাই তিনি হারিকেন নিয়ে বেরিয়ে পড়েন তাদের খুঁজতে। কিছুক্ষণ খোঁজার পর দূরে সেই কুয়োর কাছে তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। তিনি সেখানে যান। যত কাছে এগোচ্ছিলেন ততই তিনি মন্দিরা বাজানোর শব্দ পাচ্ছিলেন। তিনি সেই আগুনের খুব কাছে এসে দেখতে পান এক নারকীয় দৃশ্য। তার স্ত্রী এক ভয়াবহ রূপে আবর্তিত, চেহারায় বিভিন্ন রং মেখে কালো এক শাড়ি পরে আত্মা কাঁপিয়ে দেওয়া কণ্ঠে কিছু একটা বলতে বলতে সেই কুয়োকে প্রদক্ষিণ করছিল এবং নাচছিল। তার চুলগুলো দাঁড়িয়েছিল তখন ওই মুহূর্তে। এরপর তিনি দেখতে পান তার স্ত্রী তার 2 সন্তানকে বলি দিতে শূন্যে তুলে ধরেছে। কিছু একটা বিড়বিড় করতে করতে সেই নারকীয় রূপে তিনি নাচতে শুরু করলেন। তখন লিটনের দাদা অনেক সাহস করে তার বাচ্চাকে তার স্ত্রীর হাত থেকে জোর করে নিয়ে যান এবং চিৎকার করতে করতে তার সন্তানকে বাড়ি ফিরে নিয়ে আসেন এবং প্রতিবেশীদের জাগিয়ে তোলেন ও সবকিছু বলেন। তো প্রতিবেশীরা লাঠিসোঁটা নেয় এবং নিয়ে ওই কুয়োর কাছে যায়। সায়রা বানুকে খুঁজে পায় না, কিন্তু সেখানে তখন আগুন জ্বলছিল এবং কুয়োর ভেতর থেকে কান্না হাসির শব্দ ভেসে আসছিল। সেখানে মাটিতে মানুষের মাথার হাড় সহ আরও অনেক কিছু পাওয়া যায়, যা ডাইনি তন্ত্রে ব্যবহৃত হয়। সেদিনের পর থেকে সায়রা বানু খোঁজ পাওয়া যায়নি। পরে দেশ বিভাগের সময় লিটনের দাদা বাংলাদেশে চলে আসে এবং দ্বিতীয় বিয়ে করেন। তখন লিটনের দাদার দ্বিতীয় স্ত্রীর নাম মনোয়ারা খাতুন। তিনি বেশ কয়েকবার সন্তান সম্ভবা হন, কিন্তু কোনো কারণে 3-4 মাস পর পর তার গর্ভপাত হয়ে যেত। তিনি বলতেন যখনই পেটে বাচ্চা আসে তখন থেকে তিনি রাতে স্বপ্ন দেখতেন ঘন জঙ্গলে ঘেরা একটা কুয়া। সেই কুয়াতে কাঠের পাত্র ফেলে পানি তুলছেন একজন মহিলা, যার চুলগুলো পা পর্যন্ত ছেয়ে আছে। তিনি সব সময় সেই স্বপ্নের কথা লিটনের দাদাকে বলতেন, কিন্তু লিটনের দাদা এড়িয়ে যেতেন ব্যাপারটা। তিনি তখনও পূর্বের ঘটনাগুলো তার দ্বিতীয় স্ত্রীকে বলেননি। একে একে যখন 4 বার ওনার গর্ভপাত হয়ে যায় এবং উনি অসুস্থ হয়ে পড়েন, তখন লিটনের দাদা তার দ্বিতীয় স্ত্রীর সমস্যাগুলোর কথা খুলে বলেন। লিটনের দাদা পরে ওঝা এনে ওনাকে ঝাড়ফুঁক করেন এবং সনাতনী আয়ুর্বেদ চিকিৎসা শুরু করতে থাকেন।
তো কিছু ফল না পাওয়ার পরে তিনি একজন মৌলবীর কাছে যান এবং সব কিছু শুনে সেই মৌলবী তাদের বলেন সায়রা বানু ডাইনিতন্ত্র সাধনা করত এবং সেই নিজেই তোমার প্রথম সন্তানকে বলি দিয়েছে, সে বেঁচে থাকবে ততদিন সে তোমার ক্ষতি চালিয়ে যাবে। এরপর মৌলভী সাহেব ঝাড়ফুঁক চালিয়ে যেতে থাকলেন। একটা সময় মনোরা খাতুন সুস্থ হয়ে যান, পরে 2টি সন্তান জন্ম দেন। কিন্তু পরবর্তীকালে ওনাদের বংশের সবারই সন্তান জন্মের সময় মানসিক সমস্যা হতো। যখনই তারা সন্তান ধারণ করেন তার 5-6 বার পর থেকে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যেত। তারা বিড়বিড় করতেন, কথা বলতেন বিড়বিড় করে, লোহার পেরেক গিলে ফেলতেন, ঘুমের মধ্যে হাঁটা চলাফেরা করতেন, কখনো বের হয়ে যেতেন, আজব এক ভাষায় কথা বলতেন। ধাতব পদার্থের তৈরি জিনিসপত্র হাতে পেলে তাদের তাল মিলিয়ে একটা সুর তৈরি করে নাচতেন, ঠিক যেমনটা সায়রা বানু করেছিলেন। যেহেতু লিটনের দাদার দ্বিতীয় স্ত্রী এবং আত্মীয় স্বজনরা অবগত ছিলেন, তাই তারা সেই সময় ঝাড়ফুঁক করাতেন যাতে করে ডাইনির প্রভাব বেশি না পড়তে পারে তাদের উপরে। কিন্তু সন্তান জন্মের পর তারা একদম সুস্থ হয়ে যেতেন। তাদের মনেও পড়তো না তারা আগে কি করেছে। এভাবেই চলে আসছিল এখন পর্যন্ত। লিটনের জন্মের সময় একই রকমের সমস্যার মুখোমুখি হন তারা। 2010 সালে নুরির বিয়ে হয় লিটনের সাথে। বেশ ভালোই ছিল ওদের সংসার। নুরির ছবি আঁকার শখ ছিল অনেক। গ্রামে বিয়ে হলেও লিটনের চাকরির সুবাদে নুরি ঢাকায় থাকতো এবং তার ছোট বোনকে নিয়ে থাকতো। তো নুরি যে ছবিগুলো আঁকতো তা সে ফ্রেমে বাঁধিয়ে রাখতো। একদিন রাতে নুরির ঘুম আসছিল না, তাই সে বিছানা থেকে উঠে সে বারান্দায় যায়। ঢাকা শহরের স্ট্রিট ল্যাম্পগুলা আর কিছু পারুক আর না পারুক মাঝে মাঝে ভুতুরে কিছু পরিবেশ সৃষ্টি করতে পারে। বারবার আলো কাট অফ হচ্ছিল এবং সেই আলোতে সে আঁকি ঝুঁকি করছিল স্কেচবুকে। একসময় সে দেখলো সে একটা ছবি এঁকে ফেলেছে। টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। নুরি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে এবং সেই সময় বিদ্যুৎ চলে যায়। নুরি বের হওয়ার সময় দেখে বারান্দা থেকে একটা ছায়ার মতো কিছু সরে যেতে। ও গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ে। সকালে সে ঘুম থেকে উঠে দেখে টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। ওর মনে এলো ঠিক এমন কিছু হুবহু সে দেখেছিল কোথাও। আর তখন ওর মনে পড়ে রাতে ও এমন একটা ছবি এঁকেছিল। ব্যাপারটা ও স্বাভাবিকভাবে মেনে নেয়। এভাবেই চলছিল বেশ কিছুদিন। রাতে নিয়ম করে 1-2 দিন পর পর ওর ঘুম ভেঙে যেত, আর যেটা সে মনে আসতো সেই বারান্দায় বসে আঁকতো এবং 1-2 দিন পর ঠিক একই হুবহু সেই জিনিসটাই দেখতো যেটা সে ছবি এঁকেছিল। সে চাইলেও অন্য কিছু আঁকতে পারতো না, আর ধীরে ধীরে কেমন মন মরা হয়ে যেতে লাগলো। তো লিটন ভাবলো অনেকদিন যাবৎ গ্রাম থেকে এসছে, তার মনটা খারাপ, তাই নুরিকে নিয়ে সে গ্রামে যায় ঘুরতে। বেশ কয়েকদিন ভালোভাবে চলছিল। একদিন নুরি স্বপ্নে দেখতে পায় একটা কুয়াটার পাশে জঙ্গলে ঘেরা। একজন মহিলা কুয়াটার পানির পাত্র ফেলে পানি তুলছে। এই স্বপ্ন সে প্রায় সময় দেখত এবং সে হুবহু সেই দৃশ্যটা স্কেচে আঁকে। নুরি ঢাকায় ফিরে আসে। একদিন রাতে ওর ঘুমটা ভেঙে যায়। একটা গন্ধ নুরি পেতে থাকে, কোনো কিছু পচার গন্ধ। নুরি বুঝতে পারে বারান্দা থেকে গন্ধটা আসছে। নুরি সেখানে যায় কিন্তু কোনো উৎস খুঁজে পায় না গন্ধের। নুরি আগে ঢুকে দেখতে পায় ঘর ভর্তি জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। এত জোনাকি পোকা সে আগে কখনোই দেখতে পায়নি। তাই সে লিটনকে জাগিয়ে তোলে। তো তখন সব জোনাকি পোকা গায়েব হয়ে গেছে। এর কিছুদিন পর রাতে সেই নিয়ম করে ঘুম ভাঙে। লিটন মূলত জানতো না তখন তাদের বংশের সমস্যার ব্যাপারে। একজন লিটন রাতে ঘুম থেকে উঠে দেখতে পায় নুরি ঘুমের ঘরে হাঁটা চলা করছে। প্রথমে সে ভয় পেল, পরে বুঝতে পারে নুরিকে ডাকতে থাকে। নুরি অনবরত মূল দরজার সাথে তখন ধাক্কা খেয়েই যাচ্ছিল। লিটন নুরিকে ধরতেই নুরির দাঁড়ানো অবস্থায় জেগে যায়। সেদিন আর কিছু হয় নাই। একদিন পর নুরি সেই কুয়ার ছবি আঁকানোর স্কেচটা বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে দেয়। রাতে নুরির ঘুম ভেঙে যাওয়া একটা ডাক শোনে, নুরি, ও নুরি, ঠিক এরকম। নুরি উঠে খোঁজাখুঁজি করে, সে ডাকের উৎস খুঁজে পাচ্ছিল না। তখন দেয়ালের দিকে ওর চোখ পড়ে এবং সেই কুয়াটার ছবির উপরে। ওর মনে হতে থাকে যে দেয়ালে জুড়ে সমস্ত ছবি জীবন্ত হয়ে গেছে। একটু ভয়ও করতে শুরু করে। নুরি স্পষ্ট বুঝতে পারে ছবির সেই কুয়া থেকে ডাকটা ভেসে আসছে। অনেকটা ভয়ের সাথে নুরি তখন সে ছবিটার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই একটা হাত ওর গলা চেপে ধরে। নুরি স্পষ্টভাবে দেখতে পায় মাথায় কালো কাপড় পরা এক বুড়ির চেহারা। চামড়াগুলো শুকিয়ে গেছে, চোখ কোটরের ভেতর চলে গিয়েছে। সেইভাবেই গলা চেপে রাখা অবস্থায় সে বুড়ির মুখ থেকে একটা ছোট্ট সাপ বের হয়ে নুরির মুখের ভেতর ঢুকে যায়। সে গলা টিপে রাখা হাতের কাছ থেকেই মুক্ত হয়ে নুরি চিৎকার দিতে শুরু করে। লিটন জেগে ওঠে এবং এমন পরিস্থিতিতে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। নুরির ভয়ের সাথে কান্না করতে করতে ওর মুখ থেকে সাপ ঢুকে গেছে বলেই সে বেহুশ হয়ে যায়। এই কথা শুনে লিটনের রাতে কোনো হাসপাতালে নুরিকে নিয়ে যান। পরদিন টেস্ট করে জানা গেল পেটে কোনো সাপ পাওয়া যায়নি, কিন্তু জানা গেল নুরি প্রেগনেন্ট।
ডাক্তার বলেছিলেন প্রেগনেন্সির সময় অনেকেই অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়, তো এই ওষুধগুলো দিচ্ছি, ওষুধগুলো নিয়ে নেন। তো নুরি লিটনকে সব কিছু খুলে বলে। এদিকে যেহেতু সবাই জেনে গেছে নুরি প্রেগনেন্ট আর নুরির সাথে সমস্যা হতে পারে, তাই লিটনের দাদি মনোয়ারা ঢাকায় এসে পড়ে। তিনি সাথে করে অনেকগুলো তাবিজ এবং বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসেন। দাদি তখন নুরির ঘরে যান এবং দেয়ালে টাঙানো সেই কুয়ার ছবি দেখতে পান এবং দেখার পর তার বুক ধক করে ওঠে, কারণ তিনি নিজেই এমন হুবহু কুয়া দেখতেন যখন তিনি সন্তান সম্ভব হতেন। তিনি দোয়া পড়তে পড়তে সেই ছবিটা নামিয়ে ফেলেন, আগুনে পুড়িয়ে দেন এবং তাদের বাড়িতে আর অন্যান্য প্রবীণ আত্মীয়দের বলেন নুরির উপরে সায়রা বানুর নজর পড়ে গেছে। তিনি তাদের বলে দেন যেই মৌলভী ওনার উপর থেকে ডাইনির ছায়া সরিয়ে দিয়েছিলেন সেই মৌলভীর ছেলের কাছে যেন এখনই চলে যে নুরির কথা বলে ফেলা হয়। তো লিটনের দাদি আতঙ্কে ভুগতে শুরু করলেন নুরিকে নিয়ে। নুরি বাসায় ফিরলে নুরির কাছ থেকে সব কথা শুনলেন। সেদিন রাতে লিটনের দাদি ওয়াশরুমে পড়ে যে আহত হয়, তাকে পাশের এক ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তার মাথার পেছনে অনেকগুলো সেলাই দিতে হয়। দাদি কাঁদছিলেন। তিনি সবাইকে খুলে বলেন রাতের ঘটনা। তিনি নামাজ পড়তে উঠেছিলেন। ওয়াশরুমে তিনি ঢোকার পর বিদ্যুৎ চলে যায়। তিনি বের হতে যাবেন, ঠিক এমন সময় তিনি শুনতে পান কর্কশ কণ্ঠে, মণি, কোথায় যাইতেছ? অনেক দিন পর তোমার দেখা পাইলুম। দাদি তার পেছন থেকে এমন কথাই শুনে দ্রুত বের হয়ে যেতে চাইলেন। ঠিক তখন পিছন থেকে তার ঘাড় ধরে ফেলে দেয়ালে ঠেসে ধরে সেই ডাইনিটা। দাদি অস্পষ্ট দেখছিলেন যে কালো বেশধারী সেই সায়রা বানো তার গলা চেপে রেখেছে। আর তখন তিনি শুনতে পাচ্ছিলেন সেই ডাইনি তাকে বলছে নুরির একটা ছেলে হবে, আর সেই ছেলেটা 21 দিনের সায়রা বানো নিয়ে যাবে। এটা বলেই সেই ডাইনিটা দাদির মাথা ধরে বেশ কয়েকবার দেয়ালে আঘাত করে ফেলে দিয়ে চলে যায়। সবাই খুব চিন্তিত হয়ে যায়, কারণ তাদের বংশে এই সমস্যাটা রয়ে গেছে। তো দাদির এক আত্মীয় সেই মৌলভীর সাথে দেখা করেন, যার বাবা মনোয়ারা খাতুনকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করেছিলেন। সেই মৌলভীর ছেলে কিছু তাবিজ জমজমের পানি দিয়ে দেন। তিনি বলে দেন কিছুদিনের মধ্যেই ঢাকায় এসে চলে আসবেন তিনি এবং নুরিকে সে ঝাড়ফুঁক করবেন। কিন্তু একদিন রাতে নুরিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নুরি ঘর থেকে বের হয়ে গেলে গেট খোলা পাওয়া যেত, কিন্তু তেমন আলামত পাওয়া যাচ্ছিল না যে সে বের হয়ে গেছে। প্রায় 4 দিন নুরিকে অনেক খোঁজাখুঁজি করার পর নুরিকে পাওয়া যায় চাঁপাই নবাবগঞ্জ জেলার এক গ্রামে, এবং সেখান থেকে যোগাযোগ করার পর তাকে উদ্ধার করা হয়। নুরি বাড়ি ফেরার পর সবাই ওকে জিজ্ঞাসা করে কিভাবে সে দেশের আরেক প্রান্তে চলে গেল। নুরি বলতে শুরু করে রাতে ওর ঘুম ভাঙে আর ও দেখতে পায় ঘরের পাশে চেয়ারে বসে আছে কালো কাপড় শরীরে জড়ানো একজন বুড়ো মহিলা, আর ওদিকে পিঠ দিয়ে বসে আছে। ও দেখতে পায় উঠে যে ওই মহিলার সামনে একটা মোম জ্বালানো এবং ফ্লোরে একটা বাচ্চার ছবি আঁকা। সেই বুড়ো মহিলা নাকি ওকে বলে, ও বেটি, আমার বাচ্চাটা খুব কষ্ট পাইয়া মারা গেছিল, তোমার বাচ্চাটা আমালে দিবাই গিও। তো বলেছে যে তার বাচ্চাটা খুব কষ্ট পেয়ে মারা গেছে, তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দিও আর কি, এইটা সেই ভাষায় বলেছে। তো নুরি ভয়ে বুঝতে পারেনি কি বলছে সে বুড়িটা। নুরি লিটনকে ডাকতে যাবে, ঠিক তখনই সেই বুড়ি নুরিকে খামচি দিয়ে ধরে ফেলে এবং নুরি দেখে সেই বুড়িটা কান এবং চোখে ঘা, সেই ঘাতে মাছি ভন ভন করছে এবং পচা গলা কিছু বেয়ে বেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ছে। সেই বুড়ির গাল থেকে এক ধরনের পোকা বের হচ্ছে। এরপর ওর আর কিছু মনে ছিল না। ঘুম ভেঙে গেলে সে নিজেকে আবিষ্কার করে সেই কুয়ার কাছে, যেখানে সায়রা বানো তার প্রথম সন্তানকে ফেলে দিয়ে মেরে ফেলেছিল এবং দ্বিতীয়বার লিটনের দাদাকে মেরে ফেলতে চেয়েছিল। নুরি দেখতে পায় দূর থেকে কোলে শিশু সন্তান নিয়ে একজন মহিলা হাতে মাটির পাত্র নিয়ে সেই কুয়োর দিকে এগিয়ে আসছে। সেই কুয়ো থেকে পানি তুলতে দড়ি লাগানো পাত্রটি ফেলে। তো পাত্রটা পানিতে পড়ার পর শব্দ নুরি পেয়েছিল। নুরি শুনতে পায় সেই কুয়োর ভেতর থেকে কেউ একটা মহিলার সাথে কথা বলছে। সেই কথা শুনতে শুনতে সেই মহিলার চেহারা পাল্টে যেতে থাকে। তার ঠোঁটের কোণে, চোখে, আচরণে একটা শয়তানি প্রভাব ফুটে ওঠে। সে নিজের কোলের শিশুকে 2 হাতে তুলে নিয়ে বিড়বিড় করতে করতে একটা জিনিস বলতে থাকে এবং বলতে বলতে বেশ কয়েকবার সেই কুয়োকে প্রদক্ষিণ করে হঠাৎ ছুঁড়ে ফেলে দেয় সেই বাচ্চাটাকে কুয়োর ভেতর। এটা দেখে নুরি চিৎকার দেয়। সেই নারী নুরির দিকে তাকায়। সেই নারী নুরিকে ধরে ফেলে। তারে নুরির শরীরে অনেকগুলো খামচি দেয় এবং টেনে হিচড়ে সেই কুয়োর মধ্যে নুরিকে ফেলে দেয়। কুয়োতে পানি ছিল না। নুরি কুয়োর মধ্যে একটা গর্ত দেখতে পায় এবং সেখান থেকে শব্দ ভেসে আসছিল। তো ভয়ে নুরি কাঁদতে শুরু করে দেয় এবং বৃথা চেষ্টা করে সেই কুয়োর থেকে নেমে যাওয়ার পর দেয়ালে বেয়ে ওঠার চেষ্টা করতে থাকে। একটা লাঠি নুরি খুঁজে পায় সেই কুয়োর ভেতর। সেই বড় গর্তের ভেতর থেকে হালকা আলো আসছিল।
অনেক সাহস করে উপায় না পেয়ে নুরি সেই গর্তে ঢুকে যায় এবং ঢুকে পড়ে ধীরে ধীরে। কোনো দোয়া দুরুদও মনে আসছিল না নুরির। আসলে এমন মানসিক চাপের মুহূর্তে মাঝে মধ্যে জাহিদ ভাই নিজেও ভুলভাল দোয়া পড়েছে এবং দোয়া মুখ দিয়ে আসেও নি নার্ভাসনেসের কারণে। তো সেই গর্তের ভেতর কয়েকটা মোম জ্বলছিল এবং পুরোনো আমলের শস্য দানা রাখার বিশাল বিশাল পাত্র রাখা ছিল, যাকে মটকা বলা হয়। নুরির এরপর আর কিছুই মনে ছিল না। ওর ঘুম ভেঙে যায় একটা গ্রাম্য বাজারের পাশে, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। লিটনের বাসার পরিবেশটা কেমন যেন দম আটকানোর মতো ছিল। একটা ভয় সব সময় কাজ করতো সবার মাঝে। যেই যেত তারা অনুভব করতো কেউ তাকিয়ে আছে তাদের দিকে। তো সেই মৌলভী সাহেবের ছেলে আসার আগে নুরির অবস্থা খুব খারাপ হতে থাকে, বিড়বিড় করতো। কাউকে সে তাড়িয়ে দিত বারান্দায় দাঁড়িয়ে, ঠিক মতো খেতে পারত না। তো মৌলভী সাহেবের ছেলে নুরিদের বাসায় আসেন, নুরিকে দেখে বলেন, আপনাদের এই সমস্যাটা আগের সমস্যাগুলোর চাইতে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। ওকে এখনই মুক্ত করতে হবে, নাহলে ডাইনির ছায়া থেকে বিপদ অনেক বড় হয়ে যেতে পারে। তো তিনি আসর বসান। এর আগে ওনার বাবা কখনো আসর বসাননি। তিনি নিয়মিত ঝাড়ফুঁক করতেন এবং ডাইনির প্রভাবে থাকা লিটনের বংশের অন্যান্য মহিলাদের যারা ডাইনি দ্বারা ক্ষতির শিকার হয়েছিলেন, নুরিকে বসিয়ে নুরির হাতে একটা কালো পাথর দিয়ে দেন মৌলভী সাহেবের ছেলে, এবং তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করেন। নুরি কাঁপতে শুরু করে এবং একটা সময় কাত হয়ে বসে পড়ে। মৌলভী সাহেবের ছেলে অন্যান্য সব কিছু করা সত্ত্বেও নুরিকে ঠিক করতে পারেননি। তিনি বুঝে উঠতে পারেননি আসলে কি সমস্যা, এবং ডাইনিটা হাজির হলো না। তার আমল একদম নির্ভুল হওয়া সত্ত্বেও কিছুই হলো না। তিনি কিছু তাবিজ নুরিকে দেন। এভাবেই চলছিল। নুরির মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সব সময় সে কামড়াতে চাইতো সবাইকে। একদিন সে অনেকগুলো পেরেক গিলে ফেলে। সেদিন নুরি বারবার বলছিল, এই বাচ্চা যদি না মেরে ফেলি তবে আমাকে মেরে ফেলবে ওরা। তো নুরিকে অনেক কষ্ট করে হাসপাতালে নেওয়া হয় পেরেক বের করার জন্য, কিন্তু অনেক পরীক্ষা করে নুরির পেটে পেরেক পাওয়া যায়নি। কয়েকদিন পর রাতে একদিন লিটনের দাদির ঘুম ভেঙে যায় এবং কোনো একটা ধাম করে একটা শব্দ হয়। তিনি নুরিকে দেখতে লিটনের ঘরে যান, যে দেখতে পান বারান্দার গ্রিলে উল্টো ঝুলে রয়েছে নুরি, আর লিটন বিছানার নিচে পড়ে রয়েছে। তাদের চিৎকার করে বাকি লোকদের ডেকে তোলেন। নুরি সেভাবেই ঝুলেছিল এবং হাসছিল। পরে তিনি নুরিকে সেখান থেকে নামায়। একরকম বাধ্য হয়ে মানসিক হাসপাতালে নুরিকে ভর্তি করানো হয়। সেদিনের রাতের কথা লিটনকে জিজ্ঞেস করলে লিটন বলে, রাতে ঘুমে থাকা অবস্থায় নুরি ওকে ডেকে তোলে। লিটন নিজের চোখে দেখতে পায় সে কালো কাপড় পরা বুড়ি বিছানার পাশে বসে চেয়ারে ওদের দিকে পিঠ ঘুরিয়ে বসে আছে। লিটন অনেকটা সাহস নিয়ে হাতের কাছে থাকা পানির বোতল সেই বুড়িকে মারতে যাবে, তখন সে দেখতে পায় লাল কিছু দিয়ে গোল করে দাগ আঁকা আছে ফ্লোরে, এবং সেখানে 3টা মোম জ্বলছে। তো উনি 3টা মোম দেখার পর ও খুব অবাক হয়ে যায়, ওই লিটন। আর বুড়িটা একটা পুতুলে আঙ্গুল দিয়ে কিছু লেখছে। এবার একটা পেরেক তুলে সেই পুতুলে বুড়ি ঢুকিয়ে দিতেই নুরি এক ঝটকায় বিছানায় দাঁড়িয়ে যায়। লিটন কাঁপতে কাঁপতে বুড়িকে বলতে শুরু করে, আমার নুরিকে ছাড় বলে সে বোতল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই বুড়ি আরেকটা পেরেক সেই পুতুলে ঢুকায়। আর তখনই একটা চিৎকার দিয়ে নুরি একদম ভেসে এসে লিটনের গলা চেপে ধরে। লিটন শুনতে পায় বুড়িকে বলতে, ইতা নেড়ে মেরে ফেলিওক না, ইতা নেড়ে জিন্দা রাইটবার লাইটবে, নালি আবিনানে। মেরে ফেলতে মানা করছে এরকম কিছু একটা। এরপর নুরি লিটনকে নিচে ফেলে দেয়। নুরির চেহারাটা অন্যরকম ছিল। একটা কান দিয়ে পুঁজ গড়িয়ে পড়ছে, আর একটা চোখ ফুলে ফেপে পচে গেছে, যেখানে মাছি ভনভন করছে। একটু কি লিটনের মনে ছিল। তো এদিকে মানসিক হাসপাতালে নুরির অবস্থা একদম ঠিক হয়ে গেছিল, একদম স্বাভাবিক, যার কারণে ওকে রিলিজ দেওয়া হয় এবং কিছুদিন পর সে একটা ছেলে সন্তান জন্ম দেয়। তো যেহেতু তারা জাহিদ ভাইয়ের আত্মীয়, তারা জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো। তো জাহিদ ভাইকে একটা নিয়ম ফলো করতে হয়, সেটা হলো নিজেদের কারোর কোনো রকমের এই জাতীয় সমস্যায় কাজ করা যাবে না। তারা আগেও যোগাযোগ করেছিল, কিন্তু জাহিদ ভাই না করে দিয়েছিল। তো বাচ্চারা জন্ম দেওয়ার পর থেকেই নুরি আবারও আগের মতো আচরণ শুরু করে দেয়। বাচ্চার যেদিন 3 দিন বয়স, সেদিন রাতে লিটনের দাদি দেখতে পায় সেই বুড়িটা বাচ্চাটাকে 2 হাতে উঁচু করে ধরে কিছু একটা বলছিল গ্যাসের চুলার সামনে। তিনি দৌড় দিয়ে সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে তার ঘরে চলে যান এবং সবাইকে ডাকতে থাকেন এবং কালেমা পড়তে থাকেন জোরে জোরে। সেই সময় একটা চর মারার শব্দ তিনি পান এবং বাচ্চাটা কেঁদে ওঠে। সবাই চিৎকারে জেগে ওঠে। তার কাছে আসলে তিনি বলতে থাকেন দানিটা ওকে চুলার উপর ধরে রেখেছিল। বাচ্চাটা ঠিক আছে কিনা দেখার জন্য কাপড় সরালে দেখা যায় বাচ্চাটার পিঠে 2 আঙ্গুলের ছাপ, বৃদ্ধ এবং তর্জনী আঙ্গুলের বড় বড় ছাপ।
প্রায় প্রতিদিন বাচ্চাটার শরীরে খামচির দাগ পড়ত। তো নুরির মা জাহিদ ভাইকে ফোন দিয়ে বলে যাতে কিছু একটা করে দেয়, বাচ্চাটা যাতে কষ্ট না পায়। তো তাই জাহিদ ভাই নিজে নুরিদের বাসায় যায়। তো উনি বলেছেন বিশ্বাস করেন এত কিছু শেখানো হয়েছে, কিন্তু জাহিদ ভাই কিছুই টের পাচ্ছিল না। জাহিদ ভাই নুরিকে আগেই দেখতে যায় এবং জিজ্ঞেস করে, এই তো কি হয়েছে, কি সমস্যা বল। তো নুরি বলার চেষ্টা করছিল, কিন্তু জাহিদ ভাই কিছুই বুঝতে পারছিল না। তো জাহিদ ভাই কিছু দোয়া পড়ে, সূরা পড়ে এবং ওকে ফু দেয়। জাহিদ ভাই বুঝতে পারছিল ঘরে কেউ নেই, কোনো অনুভূতি জাহিদ ভাই টের পাচ্ছিল না। জাহিদ ভাই রিংটা বের করে ওর কপালে লাগানোর সাথে সাথে বমি করতে শুরু করে এবং জাহিদ ভাই নিজের চোখে প্রথমবার বমির সাথে পেরেড বের হতে দেখে ভয় পেয়ে যায় সবাই। এখন জাহিদ ভাই বলে, মানে মানে জাহিদ ভাইকে ওই নুরি বলতে থাকে অনেকটা নেকামির মতো করে। তো জাহিদ ভাই কিছুক্ষণ ওকে দেখে কিছু বুঝতে না পেরে ওর বাচ্চাটাকে দেখতে যায়। বাচ্চাটার শরীর লাল হয়ে থাকে সব সময়। তো জাহিদ ভাই দেখলো অনেকগুলো খামচির দাগ ওর শরীরে। পরে সবাই মানে জাহিদ ভাইকে লিটনদের বংশের পুরো ঘটনা খুলে বলে। সত্যি বলতে এত কিছু জাহিদ ভাইয়ের মাথায় তখন ঢোকেনি। জাহিদ ভাই সেদিন রাতে জাহিদ ভাই আমির সাহেবকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে। আমির সাহেব জাহিদ ভাইকে বলেন, দেখো আগেই তোমাকে বলে দিই অনেক দেরি হয়ে গেছে, চেষ্টা করে দেখতে পারি কিন্তু সফল হওয়ার সম্ভাবনা একদম নেই। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কেন? তো তিনি বলেন ক্ষতি সম্পূর্ণ করে ফেলেছে, তাই সুযোগটা এখন আর নেই। যার কথা বলছো সেই সায়রা বানু ডাইনিতন্ত্র সাধনা করতেন। তিনি শয়তানকে খুশি করতে এর আগে অনেক শিশু সন্তানদের না ভাবে বলি দিয়েছেন। তো যখন তিনি জানতে পারেন তিনি সে কর্মে সিদ্ধি মানে সফল হতে চাচ্ছেন, তখন তাকে তার নিজ রক্তের সন্তানকে বলি দিতে হবে। তাই তিনি প্রথম সন্তানকে পানিতে ফেলে দিয়েছিলেন। কিন্তু শয়তানকে আরও খুশি করতে তিনি তার দ্বিতীয় সন্তানকে বলি দিতে গিয়ে সফল হয়নি। সেই রাতে তিনি যখন ধরা পড়ে গেলেন, তখন উপায় না দেখে সেই কুয়োতে তিনি নিজেই ঝাঁপ দেন। তাই থেকে কেউ আর পায়নি। এরপর এই পরিবারে অনেক ক্ষতি করেছে এই শয়তান। তো নুরিকে সেহের করেছে এবং এটা মানে হচ্ছে তীব্র শক্তিশালী জাদু, দ্রুততম গতিতে আঘাত করা যায়। বেশি দেরি হয়ে যাওয়াতে পুরো জাদুটাই গাঢ় হয়ে গেছে। হয় নুরি না হয় ওর বাচ্চারা, ক্ষতি আসন্ন। তো জাহিদ ওনাকে জিজ্ঞেস করে, তবে মাওলানা মৌলভী সাহেবের ছেলে কেন ডাইনিকে হাজির করতে পারেননি? তখন তিনি জাহিদের দিকে অবাক হয়ে তাকান এবং জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয়, তুমি বুঝোনি কি হচ্ছে? তো জাহিদ বলে, না আমি বুঝিনি। এমনকি নুরি বমি করা ছাড়া জাহিদ ভাই আর কিছুই দেখে নাই, তাও বোঝেও নেই। তখন তিনি আমির সাহেব বলেন জাহিদ ভাইকে, দেখো চোর যদি তোমার ঘরে প্রবেশ করে চুরি করে তবে কি আলো জ্বলবে নাকি শব্দ করবে? সে তো কিছুই করবে না, কারণ সে চাইছে তার অস্তিত্ব যেন তুমি টের না পাও। সায়রা বানু হাজির কেন হবে? সে তো জিন না, সে তো মানুষ। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, মানে উনি বেঁচে আছেন? তো বলে, উনি আলবাত বেঁচে আছেন, এটা কেউ বুঝতে পারেনি। সায়রা বানু জীবিত আছে এবং সে এখনো ক্ষতিগুলো করে যাচ্ছে। যা হয়েছে তার সব কিছুর পেছনে সায়রা বানু জড়িত। যেদিন সে মরে যাবে সেদিন থেকে এই পরিবারে আর কিছু এমন সন্তানের জন্ম, এমন সমস্যা ফিরে আসবে না। তো জাহিদ বলেন, তাহলে নুরি এবং লিটন আর যারা একজন বুড়িকে দেখেছে, যার এক চোখ পচে গেছে, কান দিয়ে কুচ বেরিয়ে পড়ছে, সেটা কি সায়রা বানু? তিনি বলেন, হ্যাঁ, কিন্তু সায়রা বানু কোথায় তা আমি জানি না। সায়রা বানুর রূপ নিয়ে যে শয়তানরা এই কাজগুলো করে যাচ্ছে সেটা এটি হচ্ছে ঘটনা। তো উনি বলেন যে বলেছেন যে আসন্ন বিপদ এড়ানোটা কঠিন, তাই তিনি কোরআন খতম করে তাদের বাসায় চালিয়ে যেতে বললেন। তো জাহিদ ভাই লিটনদের সব কথা খুলে বলে, তারা প্রচণ্ডভাবে অবাক হয়ে গিয়েছিল। তো অনেক প্রশ্ন তাদের মনে জন্ম নিতে শুরু করে, যার উত্তর খুঁজতে আমির সাহেব না করে দেন। ঘরের সবাই মিলে প্রতিদিন নিয়ম করে কোরআন শরীফ পড়া শুরু করে দেন। আমির সাহেব তাদের কিছু নিয়ম পালন করতে বলেন। সবসময় বাচ্চাটার কাছে সূরা ইয়াসিন রেডিওতে বাজত। একদিন বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় নিউমোনিয়া হয়েছে। শিশু হাসপাতালে ওরা নিয়ে যায় শিশু হাসপাতালে, কিন্তু বাচ্চাটা মারা যায় হাসপাতালে ভর্তি 4-5 দিন পর। এরপর 1 সপ্তাহের মধ্যে নুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। দুজনের দাদির সাথে কথা বলে ধারণা করা যায় যে সায়রা বানু যদি বেঁচে থাকতেন তবে তার বয়স 85 কি 90 হতে পারত। তাদের পরিবারের সমস্যা ছিল, তারা যেই বুড়িকে দেখত সেটা ছিল শয়তান জিন, যারা সায়রা বানুর রূপ নিত। তো নুরি যেই গর্তে ঢুকে বড় বড় মটকা দেখেছিল, সায়রা বানু সেখানেই ছিল তখন। নুরি সায়রা বানুকে যেন না দেখতে পারে তাই ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। নুরি 4 দিন কোথায় ছিল সেটা জানা যায়নি। তাদের পরিবারের সমস্যা দেখা দিল, সেই রানীটা তাদের তেমন ক্ষতি করতে পারেনি। নুরির সাথে এমন কোনো সমস্যা এমন কেন হলো, এটার কারণে মূল কি কারণ ছিল সেটা জানা যায়নি। এবং সেটা একা ওকে পেয়েছে, তাই ধীরে ধীরে ওকে শয়তানেরা কাবু করতে পেরেছিল।
তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আপনাদের সামনে আজকে ছোট ঘটনা নিয়ে আসলাম। ঘটনাটা আমার বা আমাদের সাথে ঘটা। এটা আমার বা আমাদের এই কারণেই বললাম যে মেডিকেল কলেজে যারা পড়াশোনা করে ডাক্তার হয়ে বের হওয়া পর্যন্ত সবার জীবনেই ছোটোখাটো হলেও কিছু না কিছু অসঙ্গতিপূর্ণ ঘটনা ঘটে। কারো ক্ষেত্রে কেউ ভয়ের ঘটনা ঘটে, কারো ক্ষেত্রে প্যারানর্মাল ঘটনা ঘটে, কারো ক্ষেত্রে অ্যাবনর্মাল ঘটনা ঘটে। এগুলো হয়তো অনেক সময় অনেকে এড়ায় যায়, অনেক সময় অনেকে বলতে চায় না, তবে কিছু না কিছু মোটামুটিভাবে ঘটে। এবং এমন ঘটনাও আছে আপনাদের সাথে একসময় আমি শেয়ার করছিলাম অনুষ্ঠানের অনেক আগের দিকে একটা পর্বে, যে আমাদের পড়া অবস্থায় অনেকেই ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হওয়ার 2-3 সপ্তাহের ভিতরেই মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে হয়তো অন্য সাবজেক্টে চলে গেছে। তারা এই সাবজেক্টটা ফেরত আসে নাই, এটা তারা নিতে পারে নাই, এই ভয়টা, এই লোডটা। হ্যাঁ, অবশ্যই তারা পরবর্তী জীবনে সাকসেসফুল হয়েছে, অনেকে বড় বড় অর্থনীতিবিদ হয়েছেন, আমাদের চাইতেও খুব ভালো পজিশনে আছেন বা গেছেন, কিন্তু এই লোডটা তারা নিতে পারেননি। আমি এটা আপনাদের সাথে একটু কিছু কিছু করে ঘটনাগুলো শেয়ার করি। এটা ঠিক অদ্ভুত, আপনাদের কাছে অদ্ভুতই মনে হবে যারা দেখেন নাই বা জানেন নাই। আমরা যখন ভর্তি হলাম তো প্রথম দিনই আমাদের ক্লাসে একটা জিনিস করানো হয়, বা ওই আমাদের সরকারি মেডিকেল কলেজগুলোতে করানো হতো। হিপোক্রেটিসের নামে একটা শপথ করানো হয় যে আমি আমার পেশাটাকে যদি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করি তাহলে স্বর্গ থেকে যেন আমার উপর অভিশাপ নেমে আসে। এই কথা দিয়েই আমাদের শপথ বাক্য পাঠ করেই তখনকার দিনে সরকারি মেডিকেল কলেজগুলোতে, বিশেষত আমি আমার মেডিকেল কলেজের ঘটনা জানি, ক্লাস শুরু হতো। এবং আমাদের মেডিকেল কলেজটা অ্যাকচুয়ালি কলেজ হয়েছে 1960 সালে, তার আগে এটা স্কুল ছিল। তো মেডিকেল কলেজের নতুন ভবনে সামনেই লেখা, জ্ঞানার্জনের জন্য ঢুকো এবং সেবার জন্য বেরিয়ে যাও। তো যাই হোক, প্রথম দিনে আমরা ক্লাস করলাম। তো প্রথম দিনের ক্লাস করার পরেই এক একজনের ভাগ্যে এক একটা অংশ জুটে গেল। কারো ভাগ্যে জুটল মরার মাথার খুলি, কারো ভাগ্যে জুটল বুকের পাঁজরের কঙ্কালের হাড়। মানে এটা দিয়ে শুরু করতে হবে প্রথম দিনের প্রথম ক্লাস। তো আমরা ঢাকা শহরে বড় হওয়া বা বাংলাদেশের যে অংশে বড় হওয়া, যত সাহসী ছাত্রই হই না কেন, মানে হঠাৎ করে এই জিনিসটা আপনার কাছে অবাক বা অদ্ভুতরা লাগবে। হ্যাঁ, আমরা মেন্টালি প্রিপেয়ার থাকতাম বা ওটা প্রিপারেশন নিয়েই ভর্তি হয়েছিলাম যে উইল হ্যাভ টু ফেস দিস। এবং আমাদের এক ক্লাস সিনিয়র, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে পড়েন, তারা দেখতাম যে পকেটের ভিতরে মরার হাড্ডি নিয়ে ঘুরে বেড়াইতেছে, কারণ তাদের মাস 6 পরে বা 9 মাস পরে ফাইনাল পরীক্ষা দিতে হবে অ্যানাটমি। তো সুতরাং ওই মরার হাড্ডি ওই কাপালিকদের মতো তাদের পকেটেই থাকতো, সেটা পায়ের আঙ্গুলের হাড্ডি হোক, আর বুকের পাঁজরই হোক, বা হাতের হাড্ডি হোক। তো এই জিনিসগুলো আমার কাছে একটু অস্বস্তিকর লাগতো। হ্যাঁ, আমার নিজের পকেটেও রাখতে হইতো, এটার সাথে হ্যাবিচুয়েটেড হতে তো একটু সময় লাগে। তার চেয়ে তো ভয়ানক ঘটনা হলো যখন ডিসেকশন করা হয়, লাশ কাটা হয়, অর্থাৎ বাংলায় যদি বলেন শব ব্যবচ্ছেদ, অর্থাৎ মানুষের, সত্যিকারের মানুষের মৃতদেহ কেটে কেটে আপনাকে ক্লাস করতে হবে। এবং সেই মৃতদেহগুলো কিন্তু ফরমালিনে ভিজিয়ে রাখা হতো, বড় বড় চৌবাচ্চার ভিতরে ডোমরা রাখতো। এবং ক্লাস শুরু হওয়ার আগে তারা এক একটা বডি স্টিলের টেবিলের উপর এনে রেখে দিত, এবং ওখানে সিস্টেম অনুযায়ী শরীরটাকে কাটতে হতো, যার ভাগ্যে যা পড়তো সেটা কেটে কেটে, ওটা কিন্তু খালি হাতে হাত কাটতে হবে। এই গ্লাভস পরে ওগুলা নাই, খালি হাতে
ওটা ছুরি আছে, যেটা স্ক্যালপেল বলা হয়, সার্জিক্যাল স্ক্যালপেল। আর একটা জিনিস কিন্তু থাকতো আমাদের পকেটে, সেটা ফোরসেপস বা চিমটা যদি বলেন বাংলায়। এই দুইটা জিনিস বাধ্যতামূলক, এটা দিয়ে কাটতে হতো। আর সেই বিখ্যাত গ্রেজ অ্যানাটমি, যে বইটার ওজন বোধহয় 8 কেজি ছিল, বা আমাদের সময় 5 কেজি বা 6 কেজি 7 কেজি ছিল, এখন বোধহয় আরো বাড়ছে। এটা বছরে বছরে এই বইটার ওজন বাড়ে। সেই বইটা খুলে রাখা ওখানে মিলিয়ে পড়তে হইতো, দেখতে হইতো। এবং তার সাথে আরেকটা ছোট বই ছিল, কিন্তু ওটা হলো মেইন বই। যাই হোক আর কি। কিন্তু সবচেয়ে মানে ভয়ানক ব্যাপার হলো, প্রথম দিন যখন ডেড বডি কেটে আসলাম, যতই লাইফবয় সাবান দিয়ে হাত ধুই, হাতের থেকে ওই গন্ধটা আর যায় না। মানে মৃতদেহের যে গন্ধটা, যেটা ফরমালিন দিয়ে প্রসেস করে দেওয়া হয়েছে, এবং যতই হাত ধুয়ে গন্ধ আর যায় না। তারপরে হাতের মধ্যে সেই আমলে আমরা ওল্ড স্পাইস আফটারশেভ লোশন ইউজ করতাম, ওইটাও মাখলাম না, তাও এই গন্ধ যায় না। এটা এমনই একটা গন্ধ, এটা আপনাদেরকে ঠিক বুঝাইতে পারবো না। এবং খাবার টেবিলে যেয়ে বসলাম, দেখি মাংস দিছে হোস্টেলে, খাইতে পারলাম না। যা খাইতেলা আসছিলাম, রুম থেকে বেরোনোর পরে, ডাইনিং রুম থেকে বেরোনোর পরে বমি হয়ে বেরিয়ে গেল। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা মেডিকেল কলেজের ছেলে বা মেয়ের কিছুদিন মানে পার করতে হয়, এটা নর্মাল। পরে আস্তে আস্তে এটা গা শোয়া হয়ে যায়। এবং পরের দিকে আমরা দেখা গেছে যে মানে সিঙ্গারা নিয়ে আসছি ক্যান্টিন থেকে, এনে যখন ডিসেকশন রুম তো বিরাট বড়, আমাদের ডেমনস্ট্রেটর বা লেকচারার স্যাররা এত খেয়াল করেন না। হয়তো ক্ষুধা লাগছে, ওখানে বসে ওখান থেকে হাতটা মানে প্যান্টের পকেটে মুছা ওখান থেকে সিঙ্গারাটা মুখে দেখাই ফেলছি, এটা নর্মাল গেল এইভাবেই এটা। এখন আসলো তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয়ে গেল, এবং তৃতীয় বর্ষে দুটো ভয়ানক জিনিস শুরু হয় একসাথে। একটা হলো আপনাকে অপারেশন থিয়েটারে যে অপারেশন দেখতে হবে প্রথমে, হ্যাঁ, কিভাবে অপারেশনগুলো করা হয়। আপনি সাহায্য করবেন, অ্যাসিস্ট করবেন, ওটা পরের জিনিস, কিন্তু ফার্স্টে আপনাকে এটাকে দেখতে হবে। তো আমার মনে আছে, আমি প্রথম যেদিন ক্লাসে গেছিলাম, আমাদের প্রফেসর সাহেব ছিলেন, ওই দিন অপারেশন করতেছিলেন। উনি বিলেত ফেরত ডাক্তার ছিলেন, অর্থাৎ সেই আমলের FRCS এডিনবরা থেকে উনি পাশ করা, এবং উনি এক নামে তখন পরিচিত ছিলেন সার্জারি প্রফেসর হিসেবে। উনি একটা অপারেশন করবেন, সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট আছেন এবং টিমটা আছে ওখানে। এবং এক সাইডে একটু খোলা রাখা হয়েছে, ছাত্ররা দেখবে, ছাত্রছাত্রীরা। এবং OR বলা হয় যেটাকে অপারেশন রুম, আর OT বলা হয় অপারেশন থিয়েটার। তো মানে অনেকগুলো রুম আছে, তার ভিতরে একটা রুমকে বলা হয় OR। তো ওয়ারে আমরা ঢুকলাম। তো ঢোকার আবার নিয়ম আছে, মানে রোগ জীবাণু থেকে হওয়ার জন্য নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, হাত ওয়াশ করে, ক্লিন আপ হয়ে, ওই OT ড্রেস পরে ঢুকতে হবে। পরে দেখতে হবে, হাত লাগানো যাবে না এটা। তো তো জানেন যে ছেলে আর মেয়েরা একসাথে মেডিকেল কলেজে পড়ে। তো স্যার সবকিছু শুরু হলো, রুগীকে অজ্ঞান করার যে ডাক্তার সাহেব অ্যানেস্থেটিস্ট, উনি অজ্ঞান করে ফেললেন। এবং নার্স রুগীর পেটের উপরে আপনার আয়োডিন দিয়ে ক্লিন করে সবকিছু করলেন। এখন স্যার পেটের উপরে ছুরি চালান, মানে চামড়া কাটতে হবে, কেটে আস্তে আস্তে ঢুকতে হবে। তো চামড়া কাটার সাথে সাথেই ওই জায়গায় কোনো রক্তনালী ছিল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। সাথে সাথেই পিছনে ঠাস করে একটা শব্দ শুনলাম। আমি দেখলাম যে আমার পিছনের সারিতে দাঁড়ানো একটা মেয়ে মানে মাথা ঘুরে পড়ে গেছে অজ্ঞান হয়ে, অর্থাৎ সে এটা নিতে পারে নাই, অর্থাৎ এই ব্লাডটা নিতে পারে নাই, এই ব্লাড বেরোনো দেখাটা। এবং সাথে সাথে আমারও যেন মাথার ভিতরটা একটা ঘুরান দিল, মানে মনে হলো যে পেটের ভিতরটা গুলায় গেছে। আমি মাটিতে বসে পড়লাম। তো আমাদের স্যার, উনি একজন মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি খুব ভালো সার্জন এবং খুব ভালো শিক্ষক ছিলেন। উনি ভ্রু কুচকে আমাদের দিকে এক নজর দেখেই মানে উনি অপারেশনে মন দিয়ে বললেন যে কি সব মুরগির বাচ্চার দল এসে আমার ওটিতে ঢুকছে, মানে মুরগির কলজে নিয়ে, এই কলজে নিয়ে কি ডাক্তার হওয়া যায়?
তো যাই হোক, ওই যে মেয়েটা পড়ে গেছিল মাটিতে মাথা ঘুরে, তাকে ধরাধরি করে আমরা সবাই বাইরে নিয়ে আসলাম, এবং আমরাও আর ওই দিন আর ওটিতে ঢুকলাম না। তো তারপরে ওটিতে ক্লাসে যখন লেকচার ক্লাসে আসলো স্যার, তো ওইটির গল্পটা বললো যে দেখো, উনি আমাদেরকে তুই করেই বলতেন যে তোদেরকে ক্লাসও কিন্তু বিভিন্নভাবে হয়। লেকচার গ্যালারিতে ক্লাস হয়, ওয়ার্ডে ক্লাসের রোগীর পাশে। তো লেকচার গ্যালারিতে বললো যে যাই হোক, একটা ঘটনা ঘটছে, এটা পরে বলবো। তো পরে ওয়ার্ডে যখন সন্ধ্যার পরে তখন ক্লাস হতো, স্যাররা 7:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত কিন্তু আমাদেরকে ক্লাস নিতে আসতেন ওই আমলে। তো বলছে তোদের এই কলজা দিয়ে তো ডাক্তারি করা যাবে না। তো বলছে তোদের থেকে তো ওই বাজারের কষাইয়ের কলজা অনেক বড়। তো যাই হোক, এইভাবে আমাদেরকে থেকে ভয় দূর করানোর চেষ্টা করলেন বা করতেন, এবং এটা বলতেন যে এটা করতেই হবে। মানে আমরাও এটার সাথে অভ্যস্ত হয়ে গেলাম, কিন্তু যতই অভ্যস্ত হই বা যাই হই, এরকম ছোটখাটো ঘটনা অনেক আছে, এগুলো বলতে গেলে পুরো অনুষ্ঠানটাই হয়তো কাভার করে দেওয়া যায়। এবং পরে এই জিনিসগুলো আসলে আমাদের গা সহ হয়ে গেছিল। যেমন আমরা জানতাম যে আমাদের মেডিকেল কলেজের যে সেকশনে ফরেন্সিক মেডিসিন বিভাগটা ছিল। ফরেন্সিক মেডিসিন মানে যেটাকে আপনারা বাংলায় যদি বলেন যে বিভাগটা হলো ময়নাতদন্তের কাজ করে, মেডিকেল আইন কানুন পড়ায়, এটাকে ফরেন্সিক মেডিসিন বলা হয়। ওই বিভাগের আবার একটা ল্যাব ছিল, যে ল্যাবে ওই মৃতদেহ থেকে ভিসারা সংগ্রহ করে রাখা হতো, বা আইন কানুন শেখানোর জন্য হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বা রশি, ফাঁসির রশি, এগুলোও রেখে দেওয়া হতো। তো এগুলো পরীক্ষায়, ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য। তো ওই করিডোরটা ছিল মানে অন্ধকার হয়ে থাকতো দিনের বেলাও, এটা আমরা জানতাম। তো জানলাম আমাদের কিছু করার নাই, আর রাতের বেলা ভয়েও তো দিক দিয়ে আমরা যেতাম না। তো একদিনের একটা ঘটনা দিয়ে শেষ করি আজকের গল্প। সেটা হলো যে ডিসেকশন হলটা আসলে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল কলেজে, মানে কলেজের মেইন ভবনের এক পাশে ছিল। এখন তার পিছনে খুব আধুনিক একটা ডোমঘর হয়ে গেছে, এবং তখনকার দিনে একটা ডোমঘর তৈরি হচ্ছিল মানে পোস্টমর্টেম করার জন্য। এখন পোস্টমর্টমের জন্য একটা রুম না, পোস্টমর্টমের জন্য একটা বিল্ডিংই আছে যেখানে মৃতদেহ সংরক্ষণ করা হয়, রাখা হয়, অনেক কিছু করা যায়, এবং বড় বড় ফ্রিজ আছে যেগুলোতে ড্রয়ার আছে বড় বড়, যেখানে মৃতদেহ রাখা যায়। এখন সব কিছুই আগের মতো নাই, বদলে গেছে। তো ওই ডিসেকশন রুমে পাহারা দিত ডোমরা, বা পাহারাদারও থাকতো তাদেরকে, দারোয়ানরা। এই দারোয়ানদের মুখে শোনা একটা গল্প বলে আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিব। এই দারোয়ানরা কিন্তু একসাথে দল বেঁধে পাহারা দিত। আমি যদি আমাদের কলেজ বিল্ডিংটার কথা বলি, এটার মূল ফটকে সেই আমাদের কলাপসেবল গেট থাকতো, হ্যাঁ, এবং মূল ফটক পার হয়ে কিন্তু কলেজ ভবনের ঢোকার পরেই দুই দিকে দুইটা উইং চলে গেছে, এবং এক একটা উইং 4 তলা করে। তারপরে সোজা গেলে একটা ফোয়ারা, এবং তারপরে লেকচার গ্যালারি, এবং বাইরে থেকে কেউ আসতে পারবে না, কিন্তু পুরো এলাকাটাই মানে লোহার মোটা জাল দিয়ে ঘেরা। সেটা ডিসেকশন এরিয়া বলেন বা যেখানেই বলেন। তো কমন রুম সব জায়গায়, মানে অর্থাৎ আপনাকে এন্ট্রেন্স কিন্তু একটাই বা এক্সিট একটাই, মেইন গেট দিয়ে। আর একটা সেকেন্ড এক্সিট ছিল যে নিচতলায় অফিস রুম যে সেকশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন পার হয়ে ওখানে একটা দরজা ছিল যেখানে কলাপসেবল গেট ছিল, ওটা দিয়েও বেরোনো যেত। তো রাতের বেলা দোনোটা গেট বন্ধ, ভিতরে দারোয়ানরা 4 থেকে 6 জন দারোয়ানরা পাহারা দিচ্ছ। পাহারা দেওয়ার অর্থ হলো এই যে তাদেরকে প্রত্যেকটা মানে ব্লকে বা সেকশনে যেতে হবে। মূলত তারা মানে একসাথে জটলা করে বসে থাকতো মেইন গেটের কাছে। তো সেই আমলে কিন্তু সিসিটিভি ক্যামেরার যুগ না, তো সুতরাং তাদেরকে ফিজিক্যালি যেতে হতো, এবং ফিজিক্যালি যখন যারা যেত 3 জন মিনিমাম যেত, 2 জনও যেত না। তো এই সিস্টেমে তারা আসলে পাহারার কাজটি সম্পন্ন করত। তবে আমরা ওই আমলে তাদেরকে মামা ডাকতাম। তো একবার এক বয়স্ক দারোয়ান ছিল, তার সাথে আরো 2-1 ছিল। আমি বললাম যে মামা, আপনি তো অনেকদিন যাবত পাহারা দেন, কি কোনো কাহিনী আছে?
তো উনি ওই এলাকার স্থানীয় ভাষায় যেটা বললেন যে কাহিনী তো কতই আছে, বলে যে কাহিনী দেখতে দেখতে শুনতে শুনতে তো বয়স পার হয়ে গেল। উনি ওই মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকাল থেকে কর্মচারী। তো উনি যেটা বললেন সেটা হলো যে যে অংশে ডিসেকশন হল আছে, তো সেই অংশে আসলে ওনারা গেলে ওনারা শুনতেন ভিতর থেকে মনে হচ্ছে কেউ চেয়ার টেবিল টানাটানি করতেছে। আপনারা জানেন যে ওই আমলে কাঠের চেয়ার ছিল আসলে, বা টেবিল ছিল যেগুলো, ওগুলো স্টিলের। ওগুলো যদি টানাটানি করা হয় ভিতর থেকে আওয়াজ আসবে, অথবা কোনো সময় শোনা যেত ভিতর থেকে মানুষের হট্টগোল শোনা যাচ্ছে, মনে হচ্ছে অনেক মানুষ একসাথে কথা বলতেছে। অথবা শোনা যেত যে মানুষ যখন তারা যাচ্ছেন আর কি ওই এলাকাটার বর্ণনাটা যদি এইভাবে দেই, যেমন মনে করেন যে আপনাকে হেঁটে যেতে হবে সামনে থেকে এলাকাটা, অন্তপক্ষে আমি যদি কদম বলি অর্থাৎ পদক্ষেপ বলি, মনে করেন 50 কদম দূরে, তখনই কিন্তু আপনি শুনতেছেন যে ওখান থেকে আওয়াজ আসতেছে, কান্নার, কোনো করুণ সুরে কান্নার আওয়াজ আসতেছে, অনেক সময় আর্তনাদের আওয়াজ আসতেছে, অনেক সময় ঝগড়ার আওয়াজ আসতেছে। অর্থাৎ আওয়াজগুলো কিন্তু কোনো সুখের আওয়াজ না, বা সুখকর স্মৃতির আওয়াজ না, বা খুশির আওয়াজ না। আর্তনাদ, দুঃখ, কষ্ট সবগুলো যেন ওই জায়গায় বাসা বাঁধছে। তো তারপরেও ওনারা বুকে সাহস নিয়ে যেতেন, কিন্তু ঠিক এরিয়াটাতে ঢুকতেন না। হ্যাঁ, মানে যেখান থেকে এরিয়াটা শুরু হলো, তো তার সাথেই ছিল আবার বড় বড় চৌবাচ্চা একটা রুমের ভিতরে। চৌবাচ্চা বলতে আমি ট্যাঙ্কি বলতেছি, ট্যাঙ্ক যেটাতে ফরমালিনের মিশানো পানি থাকতো, তার ভিতরে ডেড বডি ডুবানো থাকতো। কারণ ডেড বডি যখন প্রয়োজন হতো ওখান থেকে উঠে ডিসেকশন করতে দেওয়া হতো। ছাত্ররা ডিসেকশন হওয়া শেষ হয়ে গেলে তো ওইটা বডিটা শেষ, তো তখন ওই বডির কাজ শেষ, তখন ওই বডিটা ওরা সৎকার করতো না, ওটা ফেলে দিত। অর্থাৎ মাংস ছিঁড়ে খুঁড়ে ছাত্ররা কিছু রাখতো না ওটা, তখন আরেকটা নতুন বডি দিতে হতো পরের ব্যাচের জন্য। তো ওই এলাকার রুমের দিকে তারা যেত না, কারণ তারা বলতো যে ওই 50 কদম দূর থেকেই আমাদের গা ভারী হয়ে যেত। এবং সেই আমলে ওই মেডিকেল কলেজের আশেপাশে এতটা লোক বসতিও ছিল না। আমি যে সময়ের কথা বলতেছি, তো টাংস্টেনের টিমে 40 ওয়াটের বাতিতে এলাকাটা এমনিতেই অদ্ভুত লাগতো। তো এটা সবসময় ঘটতো না, মাঝে মধ্যে ঘটতো। তো যেদিন এগুলো ঘটতো সেদিন তারা আর ওই দিকে যাইতো না, ওখান থেকে ফেরত আসতো। তো পরের দিন তারা ডোমরে জিজ্ঞেস করতো, কিরে রুমের ভিতরে সারা রাত্রি এত শব্দ শুনলাম, মনে সব কেউ যেন টাইনে টাইনে নিয়ে চলে গেছে। তো ডোম এসে তালা দিয়ে দরজা খুলতো, মানে রিসেপশন হলের চাবি তার কাছে থাকতো। তো ভিতরে দেখা যায় না, সব ঠিকই আছে, যেভাবে ছিল ঠিকই আছে। তবে কিছু অদ্ভুত ব্যাপার তারা বলছে যে যারা রিসেপশন হলের দায়িত্বে থাকতো ডোমরা, যে এটা মাঝে মাঝে তাদের চোখে পড়তো, হয়তো একটা মৃতদেহ দেওয়া হয়েছে নতুন, এটাকে তারা চিৎ করে শোয়াই গেছে, পরের দিন সকালে এসে দেখে এটা উপর হয়ে শুয়ে আছে। এই ধরনের ঘটনা বলতেছে এগুলা কিছু না, এগুলা হয়, মৃতদেহের সাথে এই ধরনের ঘটনা হয়। কারণ আমার জানা মতে ইসলাম ধর্মে এবং অন্য ধর্মেও আছে যে কোনো মানুষ মারা গেলে মৃতদেহকে একলা রাখতে হয় না। এটা একটা প্রচলিত বিশ্বাস আমাদের এলাকায় ছিল, অন্য এলাকায় আছে কিনা আমি জানি না। এবং আমাদের এলাকায় এটা সনাতন ধর্মের যারা অনুসারী তাদের ভিতরে ওই বিশ্বাসটা আছে যে মৃতদেহকে একলা রাখতে হয় না, মানুষ মারা গেলে ওখানে অন্তপক্ষে একজন মানুষ থাকতে হয়, আলো সহ আর কি। তো সেই জায়গায় এইখানে তো এই ঘটনাটার ব্যত্যয় হয়, তাই না, বা ব্যত্যয় হয়ে যায় প্রথম থেকেই। তো সুতরাং এই ধরনের পরাবাস্তব ঘটনা তো ঘটতেই পারে। এটা ছিল সেই আমাদের বয়স্ক দারোয়ান, যাকে মামা ডাকতাম, তার কথা আর কি, তার বক্তব্য। তো এই ধরনের জিনিস আমরা প্রতি পদে পার করে আসছি এবং এগুলোকে সহ্য করে নিছি, এবং এরপরে এগুলা মানে ইউজড হয়ে গেছে আর কি, মানে যেভাবেই বলেন। তো এরকম
শোনানোর গল্প আরও আছে। তার ভিতরে কিছু কিছু ভৌতিক গল্প আপনাদের শোনাইছি। তো এটা হলো খণ্ড ঘটনার অংশ আর কি। এবং এই ঘটনা যে সত্যি, এটা সাক্ষ্য সবাই দিছেন। তো যার জন্য আমরাও মানে পারতপক্ষে মানে একা ওই এলাকায় যেতাম না। হ্যাঁ, আমরা 2-3 জন মিলে যেতাম, সমস্যা নাই। আর ডিসিশন তো রাত্রে যাওয়ার কোনো কারণও নাই, প্রশ্নও নাই। দিনের বেলায় যে কাজকর্ম এই আর কি। তো এটা হলো আমার শেয়ার করা ছোট্ট ঘটনা। সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নাম রাশেদ, আমার বন্ধুর নাম রিয়াজ। আমাদের একটা বাজে নেশা আছে। আমরা এমন ভৌতিক জায়গায় গিয়ে ওইসব মানুষকে ভুল প্রমাণ করতাম যারা কুসংস্কারে বিশ্বাস করে। অনেকেই আছেন যারা ভূত প্রেত এগুলোর উপরে বিশ্বাস করেন আর কি। আমি আর আমার বন্ধু রিয়াজ আমরা তাদেরকে ভুল প্রমাণ করতাম। চলুন সরাসরি আপনাদেরকে আমি আমার ঘটনায় নিয়ে যাই। ঘটনাটা আজ থেকে কয়েক বছর আগের আর। তখন আমি আর রিয়াজ ভূতে বিশ্বাস করতাম না। আমার গ্রামের বাড়ি রংপুরে। আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই একটা জমিদার বাড়ি রয়েছে। ঘটনাটি সেই বাড়িকে নিয়েই ঘেরা। রিয়াজ আর আমি অনেক মানুষের মুখেই শুনেছিলাম সেই বাড়িতে নাকি অলৌকিক কিছু বা ভৌতিক কিছু একটা রয়েছে, যার জন্য সেই বাড়িতে কেউ যেতে সাহস করতো না। সবাই নাকি সে বাড়িতে যেতে ভয় পায়। সবাই নাকি দেখেছে সেই বাড়ি থেকে একটা মেয়েকে নূপুর পরা অবস্থায় বের হতে। অনেক সময় সবাই নূপুরের আওয়াজ শুনেছে। তবে আমি আর রিয়াজ মনে মনে হাসলাম এগুলো শুনে। আর আমরা সিদ্ধান্তও নিয়ে নিলাম আমরা সেই বাড়িতে যাব আর ওই মানুষগুলোকে ভুল প্রমাণ করব। আমি আর রিয়াজ কখনোই ভূত বা অলৌকিক কিছুই দেখিনি, আর আমরা এসব বিশ্বাসও করতাম না। বলে রাখি, এটা আমাদের জন্য নতুন কিছু ছিল না। আমরা এর আগেও আরও 2টি জায়গায় গিয়েছিলাম যেখানে কোনো ভূত ছিল না, সবই ছিল মানুষের কুসংস্কার। তো একদিন বিকালে আমরা ঠিক করলাম আমরা সেই জমিদার বাড়িতে যাব। পরের দিন দুপুরের দিকে আমরা সেই জমিদার বাড়ির সামনে আসলাম। আসার সাথে সাথেই দেখলাম আশেপাশে মানুষগুলো যেমন আমাকে অদ্ভুতভাবে দেখছে। তার মধ্যে একজন কাঁচা পাকা দাড়িওয়ালা এক বয়স্ক লোক আমাদের কাছে আসলেন। এসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারা, কে তোমরা আর এখানে কি করছো? আমি উত্তর দিলাম, আমরা এই বাড়িতে কিছুদিন থাকতে এসেছি। এই কথাটা শোনার সাথে সাথে সে বৃদ্ধ লোকটি মনে হলো একটু রাগ হলেন। সে রাগান্বিত অবস্থায় আর কি আমাদেরকে বললেন, তোমরা কি এই বাড়ির আসল রহস্য জানো? হ্যাঁ, তোমরা এই বাড়ির ইতিহাস পড়ে এসেছিলে নাকি এমনি এমনি চলে এসেছো? তোমরা এই বাড়িতে থাকবে কি করে? আমি আর রিয়াজ একটু হেসে উঠে বললাম, কেন, যেভাবে সবাই থাকে, নর্মাল যেভাবে থাকে আমরা থাকলে সমস্যা কি? সে বৃদ্ধ লোকটা বলল, এটা কোনো নর্মাল বিষয় নয়। এই বাড়িতে থাকা মানে নিজের মৃত্যুর সাথে থাকা। কখন জীবনটাকে কেড়ে নিয়ে যাবে তা তোমরা বুঝতেও পারবে না। আমি আর রাহুল এবার একটু মুচকি হাসি দিলাম, যেহেতু কাকা রেগেছিলেন। এবার কাকা আর কিছু না বলে শুধু একটা কথাই আমাদেরকে বলল, তোমরা এই বাড়িতে থেকো না, দ্রুত এখান থেকে চলে যাও, তোমাদের ভালোর জন্যই বলছি। এটা বলেই কাকা চলে গেল। তাকে কিছু বলার সুযোগই পেলাম না। বাড়ির গেটের সামনে দেখতে পেলাম বড় একটি তালা ঝুলানো। আমি রিয়াজের উপরে উঠে বাড়ির দেওয়াল টপকালাম। তারপর রিয়াজকেও বাড়ির ভিতরে টেনে উঠালাম। বাড়ির ভিতরে ঢুকে কেমন যেন একটু অদ্ভুত লাগতে শুরু করলো। বাড়ির গেটের ওই পাশের আবহাওয়াটা একরকম, আর গেটের এই পাশের আবহাওয়াটা অন্যরকম। মনে হচ্ছিল একটু ভারী টাইপের, কেমন যেন আর কি একটু আবহাওয়াটা। আমাদের নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। আমরা বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম বাড়ির ডান সাইডে একটি সিঁড়ি চলে গেছে বাড়ির দোতলায়, বাম সাইডে আরও একটি সিঁড়ি চলে গিয়েছে, সেটাও দোতলায়। আমরা রুম খুঁজতে লাগলাম যে আমরা কোন রুমে থাকবো আর কি। যেহেতু কয়েকদিন আমরা থাকবো, তো আমাদের একটা ভালো একটা রুম নিতে হবে, যে রুমটিতে আমরা থাকতে পারি। তো আমি আর রিয়াজ নিচে রুম না পেয়ে আমরা উপরে চলে গেলাম। নিচের রুমগুলো বিশাল থাকলেও সেখানে অনেকটাই ধুলোবালু জমা ছিল। আমি আর রিয়াজ উপরে চলে গেলাম।
খুঁজতে খুঁজতে একটা রুম পেলাম। রুমটা বিশাল বড় আর দেখতে খুবই সুন্দর। তবে সব থেকে বেশি অবাক করার বিষয় হলো বাড়ির প্রতিটা রুমে বা বাড়ির প্রতিটা কোণে কোণে মাকড়সা জাল ময়লা থাকলেও এই রুমটার ভিতরে না ধুলোবালি বা মাকড়সা জাল ময়লা মানে কিচ্ছুই নেই, একদম পরিষ্কার একটি রুম। মনে হচ্ছিল যে কেউ এখানে থাকে আর এই রুমটাকে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়। বাস আমার আর রিয়াজে মনে কোনো খটকা লাগলো না, কারণ আমরা বুঝে গিয়েছিলাম এটা আসলেই ভূতের কাজ, একজন জীবিত ভূতের কাজ, যে কিনা হয়তো এই বাড়িতে থাকার জন্য ভূতের কথাগুলো সরিয়ে বেড়াচ্ছে, নকল ভূত সেজে মানুষদেরকে ভয় দেখাচ্ছে। আমি আর রিয়াজ ঠিক করলাম আমরা এই রুমটির পাশের রুমেই থাকবো। আমরা পাশের রুমে চলে গেলাম, সেখানে খাটটাকে হালকাভাবে একটু ঠিকঠাক করে আমরা সেখানে বসলাম। বলে রেখে এই রুমটার যে খাটটা ছিল এটাও বিশাল বড় একটা খাট ছিল, আর বিশাল একটা আলমারি, একটা টেবিল, একটা ফ্যান, এছাড়া রুমে কিছু ছিল না, তবে রুমটা বিশাল বড় ছিল। আমরা সেই রুমে কতক্ষণ ছিলাম জানি না, হঠাৎ পায়ের শব্দ, মনে হচ্ছিল কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। যেহেতু সিঁড়িগুলো পুরনো ছিল তাই সিঁড়ি থেকে শব্দ হচ্ছিল। আমি রিয়াজকে বললাম, রিয়াজ তুই শব্দ শুনতে পাচ্ছিস? রিয়াজ বলল, হ্যাঁ শব্দ তো হচ্ছে, মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠলো। হ্যাঁ, আমি আর রিয়াজ কান পেতে শুনতে লাগলাম। আমাদের সেই শব্দটা আস্তে আস্তে সেই রুমটার কাছে গিয়েই ভিতরে ঢুকে গেল। তারপর দরজা লাগানোর একটি শব্দ, পরে আর কোনো শব্দ নেই, সব যেন নিস্তব্ধ হয়ে গেল। এখন আমি আর রিয়াজ রুম থেকে বের হলাম সেই ভূতটাকে ধরার জন্য। যখন আমরা সেই রুমের দরজার কাছে দাঁড়ালাম তখন দেখলাম সেখানে ধুলোবালির মধ্যে আমাদের দুজনের পায়ের ছাপ রয়েছে, তবে সেই রুমটির ভিতরে যে ঢুকেছে তার কোনো পায়ের ছাপ নেই। রিয়াজ বলল, চল। এবার আমরা সজোরে দরজাটাকে খুলে ফেললাম। খুলতেই আমরা দেখতে পেলাম রুমের ভেতর কেউ ছিল না। আমরা রুমটার প্রতিটা কোনায় কোনায় চেক করলাম, কোথায় কেউ তো নেই। বড় আলমারি, খাটের নিচে, টেবিলের নিচে, তারপরে আরও বিভিন্ন জায়গায় দেখতে লাগলাম, তবে রুমটির ভিতরে কেউ ছিল না। আমরা একটু অবাক হয়ে গেলাম। আমরা স্পষ্টভাবে শুনতে পেরেছিলাম কেউ একজন এই রুমেই ঢুকেছে। এখন রিয়াজ আমাকে বলল, হয়তো এই রুমে ঢুকেনি, আমি হয়তো ভুল শুনেছি, তো পাশের রুমে ঢুকেছে, চল পাশের রুমটা তাড়াতাড়ি চেক দিয়ে দিই। এই কথা শুনে আমি আর রিয়াজ এক দৌড়ে সেই পাশের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে সেই রুমটাকেও চেক করতে লাগলাম। সেটা ধুলোয় বালি মাকড়সার জাল দিয়ে পুরো ভরা। কোথায়? কোথাও তো কেউ নেই। এবার রিয়াজ বলল, আমরা স্পষ্টভাবে শুনেছিলাম কেউ অবশ্যই উপরে এসেছে, তবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। চল আমরা পুরো বাড়ি খুঁজে দেখি, সে এখন বাড়ির মধ্যেই কোনো না কোনো জায়গায় রয়েছে। এই বলে রিয়াজ নিচে চলে গেল। সে আমাকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। আমিও ভাবলাম রিয়াজ তো ঠিকই বলেছে। আমিও বাড়ির প্রতিটা কোণে কোণে খুঁজতে লাগলাম। হঠাৎ রিয়াজের এক চিৎকার। রিয়াজের চিৎকার শুনে আমি এক দৌড়ে নিচে নেমে এলাম। দেখতে পেলাম রিয়াজ একটি হল রুমের কাছে পড়ে আছে, তার শরীর থেকে একটু রক্তও ঝরছিল। আমি দ্রুত রিয়াজকে ডাক দিলাম, রিয়াজ, রিয়াজ, রিয়াজ তো কী হয়েছে? রিয়াজের জ্ঞান ফিরল। তার মাথার সাইডটা আর কি একটু ফেটে গিয়েছে, সম্ভবত যখন অজ্ঞান হয়েছিল তখন পরে হয়তো ফেটে গিয়েছে। আমি রিয়াজ করলাম, কিরে তুই পড়লে কিভাবে আর তোর মাথা ফাটলো কিভাবে? রিয়াজ বলল, এখানে এখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, আমি তাকে বললাম কে আপনি? সে কোনো উত্তর দিল না। যখন আমি তার কাঁধে হাত রাখতে গেলাম আমি তারকে ছুঁতে পারলাম না। আমার হাতটা তার শরীরের ভিতর দিয়ে চলে আসলো আর সে ঘুরে তাকালো। সে কি বিচ্ছিরে, তার মুখটা এতটাই ভয়ানক ছিল যে আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। রিয়াজের এই কথা শুনে আমি একটু অবাক হলাম, বুঝতে পারলাম না রিয়াজ এটা কি বলছে। রিয়াজ কি কোনো কারণবশতে
কিছু ভুল দেখেছে, নাকি রিয়াজে এসব চিন্তা ভাবনা করার কারণে আর কি তার হ্যালুসিনেশন হয়েছে। আমি রিয়াজকে শান্ত করার চেষ্টা করলাম। রিয়াজ একটু শান্তও হলো। তবে রিয়াজ বলল, চল, এখানে আর থাকা যাবে না। বাইরের লোক যা বলে তা সত্যই বলেছে, এখানে আসলেই এমন কিছু একটা রয়েছে। আমি রিয়াজকে ভালো করে বুঝিয়ে বললাম, দেখ, হয়তো তুই কোনো কারণবশত ভয় পেয়েছিস বলে আর কি এরকমটা দেখেছিস, আসলে তো এরকম কিছুই নয়। আমরা চল খুঁজি, আসলে এটা কোনো মানুষের কাজ, এখানে কোনো ভূত টুত কিছুই নেই। রিয়াজ এবার আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর সাথে কি আমি মিথ্যা কথা বলবো? হ্যাঁ, আমি সত্যিই দেখেছি, এটা কোনো হ্যালুসিনেশন ছিল না, এখানে কিছু একটা ছিল। আমি আর কিছু বললাম না। এবার আমরা ভাবলাম যে তাহলে চল, আজকে এত রাতে তো আর বাইরে বের হতে পারবো না, তখন রাত প্রায় 1:30টার দিকে, এত রাতে তো আর বাইরে বের হতে পারবো না, আমরা রুমে চলে যাই, সকালবেলা চলে যাবো। যা যেহেতু তুই বলছিস। রিয়াজ বললো, না, আমি এখনো বের হবো, চল। সে জোর করে আমার হাত ধরে সে বাড়ির বাইরে বের হলো। বাড়ির বাইরে বেরোতেই সে গাছটার দিকে আমার চোখ দিল। সেখানে একটি মেয়ে ঝুলে আছেন। আমি আর রিয়াজ দেখে তো অবাক। রিয়াজ দেখে বলল, কিরে, এই এই সেই মেয়ে যাকে আমি হলরুমের কাছে দেখেছিলাম, এই সেই মেয়ে যে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, কি বলিস তুই? প্রথমে তো এই বাড়ির ভিতরে মেয়েটা আসলো কি করে, আর এই তাকে তুই হলরুমে কীভাবে দেখলি? আমি সে মেয়েটার কাছে যেতে লাগলাম, কিন্তু রিয়াজ আমাকে যেতে দিল না। আমি রিয়াজের দিকে তাকিয়ে বললাম, আরে কিছু হবে না, আগে দেখতে দে, এটা কি আসলেই মেয়ে নাকি যে এখানে থাকে সে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন আবার ঘুরে তাকালাম, কোনো মেয়ে নেই। কোথায় গেল? এমনকি যে দড়িটার সাথে যে ঝুলছিল সেই দড়িটাও নেই। আমি রিয়াজের দিকে তাকালাম। রিয়াজ ভয়ের দৃষ্টিতে সে গাছটার দিকেই তাকিয়ে আছে। এখন রিয়াজ বলল, তুই থাকলে থাক, আমি এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। রিয়াজ এক দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো। তখনই গেটের সামনে একটা নুপুরের আওয়াজ। আমি আর রিয়াজ দুজনেই থমকে দাঁড়ালাম। আস্তে আস্তে একটা মেয়ে আমাদের কাছে আসতে লাগলো। কিন্তু আমাদের কাছে যখন আসতে লাগলো তখন আমরা দেখতে পেলাম একটি মেয়ে আমাদের দিকেই আসছে। রিয়াজ এটা দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। আমি তখনও অজ্ঞান হইনি, সে মেয়েটি আমার দিকেই বাড়ছিল। তারপর আমার কাছে এসে আমাকে বলতে লাগলো, তোদের এত সাহস হলো কি করে আমার বাড়িতে ঢোকার? তুই জানিস আমার এই বাড়িটার জন্য আমার জীবন দিতে হয়েছিল? আমি তুতলে বললাম, মানে কি আপনি আর জীবন দিতে হয়েছিল মানে? আপনি তো আমার সামনেই দাঁড়িয়ে আছেন। সে হাসতে হাসতে বলল, আজ থেকে কয়েকশো বছর আগের কথা। এই বাড়িটাকে আমার দাদা আমার নামে করে দিয়েছিল। তখন কেউ চাচ্ছিল না যে এই বাড়িটা আমার নামে হোক। সবাই আমার সাথে হিংসা করতে লাগলো। তবে বাড়িটা আমার থাকলেও আমি কখনোই কাউকে কিছু বলিনি। সবাই আমার সাথেই থাকতো এবং কি যে যার মতো ভালো ভালো রুম নিয়ে থাকতো। পরে যে রুমটা দেখেছিলি সেটা আমার রুম ছিল। আমার চাচার চাচি এগুলো দেখে খুব হিংসা করতো, কারণ এই বাড়িটা আমার না হয়ে তার মেয়ের যদি হতো, সে সবসময় এগুলোই চিন্তা করতো। একদিন আমাকে আমার ঘরের মধ্যে থেকে বাইরে বের করে এই গাছটার সাথে ফাঁস লাগিয়ে দেয়, আর সবাইকে বলে বেড়ায় আমি নাকি নিজে থেকেই ফাঁস দিয়েছি। আমি কেন ফাঁস দেব? আর আমি কি অপরাধী বা করেছিলাম? হ্যাঁ, আমি তো কাউকে না করিনি যে আমার বাড়িতে কেউ থাকবে না। আমি তো বলেছিলামই তোমরা সবাই থাকো, তোমরা যে যার মতন রুম নিয়েছিলে, যে যার মতন ভালো ছিলে, খুশি ছিলে। তবে আমাকে মারার কি দরকার ছিল? তারপর আর কিছুদিন পরেই আমার চাচা চাচি এমনকি তার পুরো ফ্যামিলি মারা যান। কীভাবে জানো?
আমি নিজেই তাদেরকে মেরেছিলাম। তারা আমার বাড়িটি নেয়নি, শুধু তারা আমার জীবনটাকেও কেড়ে নিয়েছে। এই বলে সে হাসতে লাগলো। আমি তখন ভয়ে কাঁপতে লাগলাম। তবুও আমি কেন যেন অজ্ঞান হচ্ছিলাম না। তখন হঠাৎ সে আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে আছে, আর মুখটা এত কাছাকাছি থেকে দেখার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালে আমি আর রিয়াজ সে জমিদার বাড়ির গেটের বাইরে ছিলাম। আমাদেরকে গ্রামবাসীরা উদ্ধার করে এবং আমাদেরকে হাসপাতালে পাঠায়। ডাক্তার এসে আমাদের চিকিৎসা করেন, আমাদের জ্ঞান ফিরান। তারপর আমি আর কখনোই সেই জমিদার বাড়ির ধারে কাছেও যাইনি। আর আমারও বিশ্বাস হয়ে গিয়েছিল এই পৃথিবীতে এমন কিছু রয়েছে যা আমরা চোখে না দেখলেও তাদের অস্তিত্ব আছে। সেদিন তো প্রত্যেকে আমি আর কখনোই মানুষের উপরে হাসাহাসি করিনি এই অলৌকিক বিষয়গুলোকে নিয়ে, কারণ আমিও বুঝে গিয়েছিলাম এটা আসলেই সত্য। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা।